বলার চেষ্টা করেছিলাম না। সো অ্যাফিলিয়েট নিয়ে যদি বলি, আমি প্রিভিয়াস ক্লাসে বলার চেষ্টা করেছিলাম না কিওয়ার্ডের ভ্যারাইটিস অনেক আছে, কিন্তু লেন্থ অনুযায়ী কিওয়ার্ড দুই প্রকার, লং টেল, শর্ট টেল। আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যদি আমি একটু বলি, আজকে আমরা দেখব ইনটেন্ট অনুযায়ী, আই মিন টু সে ইন্টেনশন ওয়াইজ। হ্যাঁ, ইন্টেনশন ওয়াইজ যদি বলি, ইন্টেনশন ওয়াইজও কিওয়ার্ড দুই প্রকার। হ্যাঁ, ইন্টেনশন ওয়াইজ কিওয়ার্ড দুই প্রকার, একটা হচ্ছে, এক প্রকার হচ্ছে মানে অথবা বাইং কিওয়ার্ডস। হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড সব। হ্যাঁ, না না, মানিটা 7, টাইপিং মিস্টেক্স হয়েছে। সো মানি অথবা বাইং কিওয়ার্ড, আরেকটা হচ্ছে ইনফো অথবা ইনফরমেটিভ কিওয়ার্ড। এই লাইটটা জ্বালায় দিব, হ্যাঁ, একটা অন্ধ করে দেখা যায় না, মনিটর দেখা যাবে তো আলো হইলে, প্রজেক্টরের সমস্যা হয়। ঠিক আছে, ইনফো অথবা ইনফরমেটিভ কিওয়ার্ড। আচ্ছা, সো দেখা যাচ্ছে কি ইন্টেনশন ওয়াইজ কিওয়ার্ডও কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে মানি অথবা বাইং কিওয়ার্ড, আর একটা হচ্ছে ইনফো অথবা ইনফরমেটিভ কিওয়ার্ড। ঠিক আছে, সো এতটুকু যদি বুঝি, এখন আমাকে একটু বলেন তো এই দুইটা কিওয়ার্ড আমরা কিভাবে চিনবো। ধরেন আমি দুইটা কিওয়ার্ড লিখলাম, ধরেন আমি লিখলাম বেস্ট ব্লেন্ডার মেশিন 2025 প্রাইস। হ্যাঁ, তারপর আমি আরেকটা কিওয়ার্ড লিখলাম, ধরেন হইতে পারে যে হাউ টু ক্লিন ব্লেন্ডার মেশিন। হাউ টু ক্লিন ব্লেন্ডার মেশিন। এই দুইটা কিওয়ার্ডের মধ্যে ইন্টেনশন কি সেম? সেম না। এখানে যদি বলি এই কিওয়ার্ডটা দেখে আমার ইন্টেন্ট কি মানে কি কিনতে চাচ্ছি, ঠিক না? আমি কিন্তু জানতে চাচ্ছি না। সো এটা হচ্ছে আমার মানি কিওয়ার্ড অথবা কি বাইং কিওয়ার্ড। আর এখানে যদি বলি, এখানে কি আমার ইন্টেনশন কি কিনার? ইনফরমেশন, মানে আমি জানতে চাচ্ছি। সো যেই কিওয়ার্ড লিখে মোটামুটি আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ইনফো অথবা ইনফরমেটিভ কিওয়ার্ড, আর যেই কিওয়ার্ড আমার কেনার উদ্দেশ্যে সেটা হচ্ছে মানি অথবা বাইং কিওয়ার্ড। এতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, তো এতটুকু যদি বুঝতে পারি, এখন কথা হচ্ছে যে আমরা বলেছিলাম না যে বেস্ট, টপ, চিপ, চিপেস্ট, টপ রেটেড, এগুলো কিছু অ্যাফোর্ডেবল ইউজ করবো না সার্ভিসের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন আমাদের প্রোডাক্ট সেল করতেছি বা ই কমার্স বা যে কোনো প্রোডাক্ট, তখন আমরা এই কথাগুলো লিখতে পারি, কারণ মানুষ এটা লিখেই সার্চ করবে। আমি যদি কোনো কিছু কিনতে চাই, আমি বেস্ট অফ বেস্ট প্রোডাক্টটাই চাই, ঠিক না? সো আমরা এই ওয়ার্ডগুলি ইউজ করব। সো ইনফো কিওয়ার্ড অ্যান্ড মানি অথবা বাইং কিওয়ার্ড দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা একটা কিওয়ার্ড চুজ করব, ওই কিওয়ার্ডের এগেইনস্টে আমরা কন্টেন্ট লিখবো, অ্যান্ড ওই কন্টেন্টের মধ্যে আমরা এই কিওয়ার্ডটাকে প্লেস করব। কিওয়ার্ড প্লেস করতে হয় কয়টা জায়গায়? 6টা জায়গায়। 6টা জায়গায় প্লেস করতে হয়, তার মধ্যে কন্টেন্ট কিন্তু একটা মেজর একটা জায়গা। হ্যাঁ, সো আমরা কন্টেন্টে যদি কিওয়ার্ডটা প্লেস করি, তখন গুগল যখন ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং আসবে, আসার পর ওই টোটাল ওয়েবসাইটটা ঘুরলো, ইন্ডেক্স করলো কি কন্টেন্টের মধ্যে কি কি কথাগুলো আছে, তখন ওই রিলেভেন্সে কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করবে, তখন র্যাঙ্ক করে কি আমার কন্টেন্টের জন্য, ওই কন্টেন্টটা যে ওয়েব পেজের মধ্যে আছে ওই ওয়েব পেজটা র্যাঙ্ক করে, আর ওয়েব পেজটা র্যাঙ্ক করলে তো ওয়েবসাইটের নামটা র্যাঙ্ক করে, এভাবে আর কি কাজ করে। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে যে আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি ইনফরমেটিভ অ্যান্ড মানি অথবা বাইং, তাহলে এগুলোর এগেইনস্টে আমাকে কন্টেন্ট লিখতে হবে না। অ্যান্ড অ্যাফিলিয়েট যদি আমরা করে থাকি, তাহলে আমরা কি সেল করতে চাচ্ছি না। এখন যে জানতে আসতেছে ওর কাছে কি সেল করতে পারবো? পারবো না। হ্যাঁ, কিন্তু পারবো কিভাবে আমি একটু বলি। সো প্রিভিয়াসলি এমন হতো যে আমরা একটা রেশিও মেনটেন করতাম। হ্যাঁ, যে কন্টেন্টের ক্ষেত্রে ইনফরমেটিভ কন্টেন্ট, মানি অথবা বাইং কন্টেন্ট, একটা ওয়েবসাইটের মধ্যে শুধু যদি আপনি মানি অথবা বাইং কন্টেন্ট লেখেন, গুগল আপনাকে র্যাঙ্ক দিবে না। তো আগে একটা রেশিও মেনটেন করতাম 60-40, যে 60% ইনফরমেটিভ কন্টেন্ট থাকতো, 40% মানি অথবা বাইং কন্টেন্ট থাকতো। সো গুগল কি করলো, প্রিভিয়াসলি আমাদের র্যাঙ্ক দিত, কিন্তু তখন কি করলো, র্যাঙ্ক ফল করা শুরু করলো। গুগলের কথা হচ্ছে যে তুমি আমার ইউজার ভিজিটরকে আগে প্রপার ইনফরমেশন দাও, প্রপার ইনফরমেশন দেওয়ার পর তারপর তুমি কেনা বেচার কথা বলো। তারপর আমরা একটা রেশিও মেনটেন করলাম কি 80-20, 80%ই আমরা ইনফো অথবা ইনফরমেটিভ কন্টেন্ট দিব, 20% মানি অথবা বাইং কন্টেন্ট দিব। হ্যাঁ, কেন দিব? যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে যে কিনতে আসতেছে সে তো চাইলে ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে, অ্যামাজন আছে, সেখান থেকেও চাইলে জানতে পারে আপনার কাছে কেন আসতেছে, কজ সে ইউজার এক্সপিরিয়েন্সটা চাচ্ছে, যে এই প্রোডাক্টটা কেউ ইউজ করেছে তার ফিডব্যাকটা আমি চাচ্ছি, তাহলে সে আলটিমেটলি কিন্তু জানতে আসতেছে। কিন্তু আরেকটা কথা সত্যি, যে জিনিসটা জানতে আসতেছে তার কেনার উদ্দেশ্য আছে, কিন্তু কেনার উদ্দেশ্য না থাকলে সে কি জানতে আসতো? জানতে আসতে হবে না। তো আমাদের অ্যাপ্রোচ করতে হবে, সে জানতে আসছে, প্রপার ইনফরমেশন আগে দিব, দেওয়ার পর তারপর তাকে আমি সেলের কথা বলবো। এখন ইনফরমেটিভ যদি কন্টেন্ট থাকে, তাহলে কি আমরা সেল করতে পারবো বলেন তো? এর একটু কথা আসতে পারে না? হ্যাঁ, এর একটা কথা আসতে পারে না? তো আমরা কি করব, আমরা এক পেজ থেকে আরেক পেজে ইন্টারনাল লিঙ্ক করব। বুঝতে পারতেছি আমরা লিঙ্ক করতে পারি না? হ্যাঁ,
ফার্স্টে ইনফরমেশন প্রোভাইড করব, করার পর তারপর লিঙ্ক করে ওকে মানি অথবা বাইং এ নিয়ে যাব, যে তুমি প্রপার ইনফরমেশনটা জানতে পারছো, এখন তুমি কিনতে চাইলে এখানে আসো। হ্যাঁ, তো অ্যাজ লাইক একটা এক্সাম্পল যদি আমরা দেই, ধরেন তো ওয়েবসাইট আসার কথা, আচ্ছা এটা লোড নিতে থাকুক। এখন কথা হচ্ছে যে ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে পাবো? আমরা তো চাইলে মানি অথবা বাইং কিওয়ার্ড কি ম্যানুয়ালি সেট করতে পারি, টুলস থেকেও নিতে পারেন। ইনফরমেটিভ কন্টেন্টের জন্য ইনফরমেটিভ কিওয়ার্ড আমার প্রয়োজন, ওই কিওয়ার্ড টুলসের জন্য এই যে এই টুলসগুলো দেওয়া হয়েছে। আগে গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার থেকে আমাদের ফ্রি টুলস দিত, মানে গুগলের থেকেই, গুগলে কেমন সার্চ হচ্ছে, বাট এখন নাওয়াডেজ এটা আর কি পেইড হয়ে গেছে, এটা বড়লোকস হয়ে গেছে। সো আমরা নিচের এই টুলসগুলো ইউজ করতে পারি। এগুলোর মধ্যে কয়েকটা টুলস যদি আমি বলি, বেসিক্যালি আমার যেগুলো ভালো লাগে, অ্যান্সার দ্য পাবলিক, নীল প্যাটেলের নাম শুনেছি কেউ? নীল প্যাটেলের এটা, হ্যাঁ, অ্যান্সার দ্য পাবলিক আছে, কিওয়ার্ড শিটার আছে, সুবলি.com আছে, এলএসআই গ্রাফ, ঠিক আছে, বাট এই তিনটা টুল উবার সাজেস্ট তো সবচেয়ে ভালো। নীল প্যাটেলের, এখন নীল প্যাটেলের নিয়ে নিছে, আগে উবার সাজেস্টে নীল প্যাটেলের ছিল না, বাট সে এখন এসে সেটা এটাকেও কমার্শিয়াল করে দিছে, এরকম করে দিছে। সো অ্যান্সার দ্য পাবলিক হচ্ছে মোটামুটি ভালো, আমি যদি বলি পেয়ে গেছি। সো অ্যান্সার দ্য পাবলিকে যদি আসে, তারপর যদি সুবলিতে আসে বা কিওয়ার্ড শিটারে যদি আসে, এগুলো কি কেউ বাসায় ইউজ করেছে? করিনি কেউ? টুলসের নাম পেয়ে আপনারা ইউজ করেননি? কিওয়ার্ড শিটার এটা, তারপর হচ্ছে সুবলিতেও যেতে পারি। আমি স্টুডেন্ট লাইফে যখন টুলস পেতাম, আমি ক্লাস করতাম পর আগে টুলসে চলে যেতাম, কি দিচ্ছে এমন। আচ্ছা এখানে এসে এডুরাটেলস মোটামুটি ভালো। এখানে দেখেন ও কি বলছে, এখন এটা কমার্শিয়াল হয়ে গেছে। একদিনে আপনি ডেইলি বেসিসে 3টা সার্চ করতে পারবেন, 3বার বেশি সার্চ করতে পারবেন না। 3বারের বেশি যদি সার্চ করতে চান, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? টাকা দিতে হবে। হ্যাঁ, তো আমরা একটা ওয়ে করতে পারি, একটা জিমেইল দিয়ে একদিনে 3বার সার্চ করতে পারবো, এর বেশি না। হ্যাঁ, আচ্ছা আমরা গুগলের চাচ্ছি, আমরা কি বাংলাদেশের ডেটা চাচ্ছি না, আমরা ইউএসএ চাচ্ছি, ইউনাইটেড স্টেটসে চাচ্ছি, পলিশ ল্যাঙ্গুয়েজ চাইলে কেউ, বাট আমরা চাচ্ছি কি ইংলিশ। এখন আমাদের সিটটা কি হইতে পারে? বেবি স্ট্রলার হইতে পারে, অথবা ভ্যাকেশন ট্রাভেল, বেবি স্ট্রলার দিলাম। আচ্ছা এখন যদি আমি সার্চ করি, তারপর কিওয়ার্ড শিটারে চলেন, ওকে জাস্ট প্রম্পট দিয়ে দেন, ওই অতক্ষণ কিওয়ার্ড দিবে যতক্ষণ আপনি তাকে স্টপ না করবেন। নেট ক্যাচ স্লো, সুবিধাটাও দেখে নেন। আচ্ছা এটা দেখে চলেন দেখে আসি কিভাবে কাজ করে। দেখেন আমি কিওয়ার্ডটা কি লিখেছি, ওয়েন ক্যান এ বেবি সিট ইন স্ট্রলার। আমি জানতে চাচ্ছি আমার বাবু, একটা বেবি কখন কতটুক এইজের মধ্যে স্ট্রলারে বসার জন্য উপযুক্ত, ঠিক না? আচ্ছা, সো এখানে যখন আসছে যে এ কম্প্রিহেনসিভ গাইড টু ওয়েন ক্যান বেবি সিট ইন স্ট্রলার, ও আমাকে প্রপার কিন্তু একটা গাইড দিচ্ছে, ঠিক না? সো এখানে কি ইনফরমেটিভ কন্টেন্ট আছে নাকি মানি অথবা বাইং, বলেন তো? ইনফরমেটিভ কন্টেন্ট আছে না? ঠিক আছে, দেখেন ও আমাকে প্রপারলি একটা গাইড দিয়ে দিচ্ছে যে বাবুরা কখন বসবে টসবে। এখানে যদি যাই কোনো না কোনো জায়গায় আমি পাবো লিঙ্ক আছে এখানে, এই দেখেন চুজিং স্ট্রলার ফর ইউর বেবি। তারপর যদি আসি আরো লিঙ্কস থাকার কথা, এই যে রিভার বেবি, না এটা তার ওয়েবসাইটে, ধরেন এখানে একটা লিঙ্ক পেয়েছে কি হাউ টু চুজিং স্ট্রলার ফর ইউর বেবি। ফার্স্টে কি ছিল, একটা গাইড দিছে প্রপারলি যে বাবুরা কখন বুঝে, তারপর সে বলতে কি চাচ্ছে তোমার বেবির জন্য কোনটা সুইটেবল হবে, তারপর সে কনভার্ট করে নিয়ে চলে যাবে যে এই প্রাইসের দাম এটা, বুঝতে পারছে? এই দেখেন আলটিমেট স্ট্রলার বাইং গাইড, এখন কি কোথায় এসে পড়লো, কোন গাইড দিচ্ছে? কেনার, পারচেস করার। তারপর যদি এখানে আসি দেখেন 10 বেবি স্ট্রলার্স ব্র্যান্ড ইন ইউএসএ আছে, এরকম করে লিঙ্ক টিঙ্ক করা আছে। সো বুঝতে পেরেছি লিঙ্কিংটা কিভাবে কাজ করে।
আমাদের টার্গেটটা থাকবে যে আমরা তাদের মানে যে ইনফরমেশনটা চাচ্ছে সেটা ফুলফিল করব, করার পর কনভার্ট করে সেখানে নিয়ে চলে যাবো। অন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা আসছি, একই ওয়েবসাইটে আছে, আমরা ইনফরমেটিভ কন্টেন্ট থেকে মানি কন্টেন্ট নিয়ে চলে যাবে। তোমার এখন প্রপারলি বুঝিয়ে দিলাম, তোমার যদি পছন্দ হয় এখানে ভ্যারাইটিস আছে, যেটা পছন্দ এক ক্লিকের বিনিময়ে অ্যামাজন থেকে নিয়ে পারচেস করে নাও। সো বুঝতে পেরেছে? সো কত পার্সেন্ট আমরা রেশিও মেনটেন করবো? 80/20। এখন এই কোয়েশ্চেনটা আসতে পারে না যে 80% যদি ইনফরমেটিভই দেই, 20% আমার মানি অথবা শুধু বাইং আছে, ঠিক না? তাহলে কি আমার প্রোডাক্ট সেল হবে কি না? 100% সেল হবে। অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমরা অবজার্ভ করে দেখেছি সেল আরও বেশি হয়েছে। হ্যাঁ, এমন হয়েছে সে যে কিনতে চাচ্ছে সে তো জানতে আসছে, যে জানতে আসছে সেও কিনে ফেলছে, এরকমই হয়েছে। এখন আপনার কন্টেন্টের উপরে যে আপনি কীভাবে অ্যাপ্রোচ করছেন, তাকে বুঝাইতে হবে এটা তোমার জন্য সবচেয়ে বেস্ট থিং কন্টেন্ট। এখন আমরা স্পেসিফিক্যালি তো ইন্ডিভিজুয়ালি কাউকে টার্গেট করবো না, কিন্তু কন্টেন্টের টোনটাই এমন থাকবে যেটা বেস্ট অফ বেস্ট, এটা ভালো যদি নাও তুমি এই কাজের জন্য। সো এই জায়গাটুকু বুঝতে পেরেছে? আরেক ধরনের ইয়ে থাকে যে কম্পারিজন করে, যে মানে 6-7টা প্রোডাক্টে সে কম্পারিজন এমন ভাবে করতেছে এবং প্রত্যেকটা তার অ্যাফিলিয়েটেড। হ্যাঁ, আমরাও কিন্তু খুব খারাপ কিছু বলতেছে না, যেন প্রত্যেকটাতে একটা কিনলে তো আবার সেল হচ্ছে, এটাই যে অনেকগুলো ইয়ে প্রোডাক্টে কাজ। এক্স্যাক্টলি, কজ আমাদের যখন কন্টেন্ট এর ক্লাস হবে তখন আমরা দেখব বিভিন্ন টাইপের, একটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট টাইপ যেটা আপনি বললেন, হ্যাঁ, যেখানে 7-8টা প্রোডাক্টের সবকিছু দেওয়া আছে, তোমার যেটা পছন্দ এটা পারচেজ করে ফেলো। আরেকটা হচ্ছে কম্প্যারিজন, একটার সাথে আমি একটা কম্পেয়ার করতেছি, বাট আমরা কি করব, প্রোডাক্ট লিস্ট টাইপ পোস্ট করব, ব্লেন্ডার নিয়ে লিখতেছি, ইনফরমেশন দিয়েছি। এখন তোমার যে কাজটা আছে এই কাজটার জন্য এই 7টা ব্লেন্ডার আছে, 7টা ব্লেন্ডার স্পেসিফিকেশন দিয়েছি, প্রস অ্যান্ড কনস দিয়েছি, তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নাও। আলটিমেটলি প্রোডাক্ট সেল হওয়া দেওয়ার কথা। এখন কথা হচ্ছে প্রস অ্যান্ড কনস। এখন যেহেতু জানতে আসছে, সে তো ভালো খারাপ দুইটাই জানতে আসছে। এখন আমি যদি বলি প্রোডাক্টটা খারাপ, তাহলে আমার প্রোডাক্টটা সেল হবে, আমার কনসটা এমন হবে পজিটিভ টোনে। এখন যদি আমি বলি ধরেন ব্লেন্ডার, এটা ব্লেন্ড করার সময় সাউন্ড বেশি হয়, এখন ব্লেন্ডারে তো সাউন্ড বেশি আসবে, সো আমি বেসিক্যালি এটাকে কনস হিসেবে নিয়ে নিচ্ছি, আমি এটাকে অ্যাড করছি। সো আমার কনসটা এমন থাকবে যে নেগেটিভ না পজিটিভ ওয়েতে। এখন আমি বলতেছি এটা লিটল বিট এক্সপেন্সিভ, বা যারা রিচ ওদের জন্য এক্সপেন্সিভ কোনো ধরনের কোনো ইস্যুস নাই। তো আমার কনসটা এমন থাকবে যে প্রোডাক্ট খারাপ না, আমার মনে হচ্ছে সাউন্ড বেশি, আমার মনে হচ্ছে স্পেস বেশি নিচ্ছে ব্লেন্ডারটা, এরকম টাইপের আমরা কনস দেবো। আবার আমরা তো হলো যে প্রোডাক্টগুলো দেখব না, তাহলে স্যার এই জিনিসটা মানে কিভাবে ইয়া করব, মানে অন্যান্য জায়গা থেকে রিসার্চ করে? হ্যাঁ অবশ্যই করে বললাম, বাট কিভাবে, আমরা যখন অনসাইটের ক্লাস দেখবো আমরা অথর প্রোফাইল ক্রিয়েট করব। অথর মানে হচ্ছে কন্টেন্ট আপনি পাবলিশ করবেন, কমেন্ট আপনি করবেন, কিন্তু নামটা আসবে বাইরের কান্ট্রির কারো, অথরাইজড, আমরা অথরাইজড করে অথরিটি নিয়ে নেব, মানে আমরা ভেরিফিকেশন করে নেব, ওইখানকার কারো নাম আসবে। এখন একটা অ্যাফিলিয়েট সাইডে ইউএস এর কাস্টমার আসছে, ওখানে যদি দেখে শেখ রাশেদ একটা কমেন্ট করেছে, সে বাংলাদেশে থাকে, ওরা কি পারচেস করবে? ওরা তো জানে বাংলাদেশে কেউ অ্যামাজন থেকে পারচেস করে না। আমার কাদের রিভিউ, কাদের কন্টেন্ট লাগবে, যারা বলতেছে যে এই জিনিসটা ওইখানকার মানুষের। তো আস্তে আস্তে আমরা সব কিছুই দেখবো, অ্যান্ড ইনফরমেশন কই থেকে নিব। সো আমাদের যখন কন্টেন্টের ক্লাস আছে তখন আমরা ইনশাল্লাহ দেখা নেব আর কি। এই যে এরপরে আমাদের নেক্সট ক্লাস কম্পিটিটর অ্যানালাইসিসে, তারপর আমাদের কন্টেন্ট রাইটিং এর ক্লাস, আমরা প্রপার দেখা নেব। বেসিক্যালি প্রোডাক্টের ইনফরমেশনটা আমরা কোথা থেকে কালেক্ট করব? হ্যাঁ, কয়েকটা জায়গা থেকে আমরা নেব। আমি যদি বলি ধরেন ব্লেন্ডারের যে কোম্পানিটা আছে, ওই কোম্পানির ম্যানুফ্যাকচারের কোম্পানি আছে, ইউটিউব আছে, অ্যামাজন আছে, অ্যামাজনের নিচে যারা ফিডব্যাক দিছে বা রিভিউ দিছে, অ্যামাজনের থেকে অলরেডি পারচেস করছে, ওইখান থেকেও আমরা ইনফরমেশন নেব। সব গ্যাদার করে আমরা আমাদের মতন জিনিসটা করব, করে দেবো যে আমি বেসিক্যালি ইউজ করেছি। অ্যান্ড এতগুলো রিসার্চ করলে আমি এতটুকু শিওর একজন যে কিনছে তাদের থেকে বেশি আইডিয়া আপনাদের হয়ে যাবে, কারণ আমরা তো লটস অফ জায়গা থেকে আইডিয়াস নিচ্ছি। হ্যাঁ, এরকম সব কন্টেন্ট রাইটিং এর ক্লাসে দেখবো। অ্যান্ড আগে এমন ছিল যে কন্টেন্ট অনেক টাফ ছিল, এখনও টাফ, কিন্তু সত্যি কথা বলতে আগে এমন ছিল যে একটা কন্টেন্ট লিখতে 4-5 দিন লাগছে, এটা ট্রু। হ্যাঁ, কারণ আপনার কন্টেন্ট কিন্তু শুধু দিয়ে দিচ্ছিলে হচ্ছে না, ইউজার ফ্রেন্ডলি করতে হচ্ছে, এসইও ফ্রেন্ডলি করতে হচ্ছে, রিডায়াবিলিটি চেক করতে হচ্ছে, তারপর আলটিমেটলি যে আপনি কিওয়ার্ড প্লেস করতে হচ্ছে, তারপর যে আপনি পাবলিশ করছেন, তারপর যদি গুগলের মঞ্চে গুগলের র্যাঙ্কে দিবে। বাট এখন তো চ্যাট জিপিটি এআই এসে পড়ছে, ঠিক না? কিন্তু কথা হচ্ছে যে এআই থেকে যদি কন্টেন্ট আমরা ডিরেক্টলি নিয়ে যদি পাবলিশ করি, তাহলে কিন্তু একটা ইস্যুস আছে, এআই ইস্যুস, এআই ডিটেক্ট করে ফেলে গুগল। অ্যান্ড এই জায়গাটা এক্স্যাক্টলি, মানে জাস্ট ওভারঅল বলতে চাচ্ছি যে এআই থেকে কন্টেন্ট নিব, নেওয়ার পর পুরোটা পড়বো, পড়ে নিজেদের মতো করে লিখবো। এখন এই কষ্টটাও যদি নিজেরা না করে তাহলে তো আর প্রবলেম। বিকজ কন্টেন্টের উপর যদি আপনারা ভালো করে ফেলেন, আই হোপ আপনাদের কোনো জায়গায় আটকাবে না। শুধুমাত্র অ্যাফিলিয়েট আর অ্যাডসেন্সের কাজ করে আপনাদের আর করা লাগবে না 1 বছর। এমন না যে অনেক কিছু দিয়ে দেবে, আমি হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য একটা সুইটেবল একটা অ্যামাউন্ট এসে পড়বে, যতটুকু আমরা অ্যাকসেপ্ট করতেছি। আর কন্টেন্ট রাইটিংয়ের জন্য আপনাদের ইনশাল্লাহ কিছু দেওয়ার চেষ্টা, কিন্তু আমরা যখন আলটিমেটলি কাজ করবো তখন কিন্তু পেইডে চলে যাবো, তখন আর ফ্রিলি ইউজ করবো না, পেইডে চলে যাবো। আমি কিছু ওয়েজ দেখাই দেবো, আমি কন্টেন্ট রাইটিংয়ের উপর একটা ক্লাস নেবো, যদি পসিবল হয় আর্টিকেল রাইটিংও আমি দেখাই দেবো,
দরকার পড়লো কোনো একটা ক্লাসে, তখন দেখা যাচ্ছে আমি পুরো ওয়ে দেখায় দেবো যে একদিনে যদি 5 ঘন্টা সময় দেন একটা কন্টেন্ট লেখা সম্ভব, আপনি কষ্ট করবেনই না। চ্যাট জিপিটি বেস্ট, যত যে এসে পড়ুক আমি বেসিক্যালি বলবো চ্যাট জিপিটি বেস্ট। ডিপসিক আসছে চলে গেছে না, মানে আই মিন টু সে আছে, বাট চ্যাট জিপিটি সবচেয়ে বেস্ট। যদি এটা সত্যি কথা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি যদি তাকে প্রম্পটটা বুঝিয়ে দিতে পারেন সে আপনাকে যে কোনো কিছু সাজেশন দিয়ে দেবে। কিন্তু আমরা যদি প্রম্পটটা তাকে না বুঝাইতে পারি, তাহলে রোবোটিক, তাহলে তো ওই আমাকে ভুল সাজেশন দেবে, আমি ভুল জিনিস চাইলে। সো প্রম্পটটা দেওয়ার ক্ষেত্রে যত মানে বড়ভাবে লিখতে পারেন, সে তো বোর হয় না পড়তে, তাকে ভেঙ্গে ভেঙ্গে সব বলে দেন, ভাই আমার এই কিওয়ার্ড আমার ফোকাস, আমার এত ওয়ার্ড লাগবে, আমার ইউজার ফ্রেন্ডলি লাগবে, এসইও ফ্রেন্ডলি লাগবে, এসইও ফ্রেন্ডলি লাগবে, ইজি টু রিড হইতে হবে, এই ওয়ার্ডগুলো থাকা যাবে না, এই তুমি একদম ভালোভাবে দিয়ে তারপর চুপচাপ বসে থাকেন, সে পড়ে তারপর সে আপনাকে সাজেস্ট করবে এরকম। তারপর ওই কন্টেন্টটাকে আবার আমরা একটা অ্যাপ আছে সেখানে আবার রিডেবিলিটি চেক করব, 8-এর উপর হওয়া যাবে না, তখন সে আমাকে কালার করে বলে দেবে ভাই এই লাইনগুলো ঠিক করো। তারপর আমরা আবার ওই কন্টেন্টটাকে রিডেবিলিটি চেক করার পর আবার গ্রামারলি চেক করব, গ্রামার ঠিক আছে কিনা। গ্রামার চেক করার পর আবার কপিরাইটের ইস্যু আছে কিনা এটা দেখবো, বিভিন্ন টুলস আছে যে কপি আছে কিনা এটা দেখবে, ওই আমাকে বলে দিবে। তারপর ওই জিনিসটাকে আমরা পাবলিশ করতে পারি, কিন্তু আমি আরেকটা জিনিস সাজেশন দেবো, এটা এক্সট্রা হিসেবে যদি পসিবল হয়, আবার হিউম্যানাইজও করব। হিউম্যানাইজ করার পর সব কিছু করে দিছে না, আবার কন্টেন্ট আপনার মডিফিকেশন করতে হবে, কারণ চ্যাট জিপিটি আপনার একটা কন্টেন্ট দিছে, আপনি হেমিংওয়েতে বলছেন রিডেবিলিটি চেক করে দাও, হিউম্যানাইজ করে দিবে। হিউম্যানাইজ যখন করে দিবে কন্টেন্টের ভারসাম্যই নষ্ট করে দেবে, কন্টেন্টের যে ইন্টেন্ট সেটাই আপনি খুঁজে পাবেন না। পরে আবার জিনিসটাকে একটু কাস্টমাইজ করতে হবে, করে তারপর পাবলিশ করলে 100 গুগল র্যাঙ্ক করবে, এটা 100% শর্ট। বিকজ কন্টেন্ট যদি ভালো হয় তারপর হচ্ছে আপনার কিওয়ার্ডটা 6টা জায়গায় প্লেস করতে হয়, প্লেস করে ছেড়ে দেন, ও র্যাঙ্ক দিয়ে দেবে। অ্যান্ড কন্টেন্ট রাইটিং আমরা আরও কিছু দেখবো, কম্পিটিটিভ অ্যানালাইসিসে একটু বুঝতে পারবো যে আমরা যে একটা কিওয়ার্ড চুজ করলাম, এই কিওয়ার্ডটাকে আমরা র্যাঙ্কে নিয়ে যেতে হবে না। সো এই কিওয়ার্ডের কেমন কম্পিটিশন এটা আমার বুঝতে হবে না। আমি যদি একটা কোনো মানে গেম খেলি বা কোনো একটা জিনিস করে, আমার ফার্স্টে অ্যানালাইসিস করতে হয় না এই জিনিসটা বেস্ট হওয়ার জন্য আমার কী করতে হবে। সো ওই কিওয়ার্ডের এগেন্স্ট আবার কম্পিটিটিভ অ্যানালাইসিস করবো। এই পর্যন্ত কিন্তু শেষ না, আপনার নিশ রিসার্চ ডান, কিওয়ার্ড ডান, দেখতেছেন $750 একটা কিওয়ার্ড র্যাঙ্ক করলে আসতেছে। এমনও হইতে পারে কম্পিটিটিভ অ্যানালাইসিস কিওয়ার্ডটা আপনার বাদ দিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, বিকজ কম্পিউটার অ্যানালাইসিসে আমি বললাম যে কিওয়ার্ডের প্রায় 1 লাখ, 1.5 লাখ, 15 লাখ, 17 লাখ হচ্ছে আমার রেজাল্ট আসছে। এতগুলো ওয়েবসাইট এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, তো আমি 1,75,796% নাম্বারে। সো আমার কি একজন একজন করে বিট করে আসতে হবে না, আমরা এই টেন্ডেন্সি ফলো করবো না। আমরা ফার্স্ট টার্গেটই হচ্ছে ফার্স্ট এসিআরপি। কতজন আছে আমার দেখার বিষয় না, প্রথম 10 জন হচ্ছে আমার মেইন কম্পিটিটর। প্রথম 10 জনের মধ্যে একজন খুঁজে বের করবো যার স্ট্রেংথ কেমন আছে, উইকনেস কেমন আছে দেখবো, ওই উইকনেসে আমরা কাজটা করবো, তার জায়গাটা আমরা এক্স্যাক্টলি নিয়ে নেওয়ার চেষ্টা করবো এরকম। সো রিসার্চের কোনো বিকল্প নেই, রিসার্চ যত ভালো করতে পারবেন অত ইজি। হ্যাঁ, না না, এটা আমরা ধরে ধরে বুঝতে পারবো না, ওই রিডেবিলিটি যখন চেক করবো তখনই আর কি বলে দেবে যে ভাই তুমি এই ওয়ার্ডগুলোকে করে ফেলো। তো আর কিছু টুলস দেখায় দেবো কন্টেন্ট ক্লাসে প্রপার আর কি বুঝে নেওয়ার চেষ্টা। হ্যাঁ, সো আমি প্রেফার করবো প্রথমত টার্গেট রাখবেন 3 দিনে আমি একটা কন্টেন্ট পাবলিশ করব। হ্যাঁ, আর কন্টেন্টটা একদিনে আসে না, সত্যি কথা। যাদের লেখালেখি পছন্দ, যাদের পড়া পছন্দ, তার জন্য ইজি হতে পারে। যদি আমার কথা বলি, বেসিক্যালি আমার পড়া একদমই পছন্দ না, আমি পড়তে চাইতামই না ছোট থেকে। আর এখনো আল্লাহর রহমতে এমন ইন্ডাস্ট্রিতে আসছে যেখানে পড়ালেখা ছাড়া কোনো বিকল্প নেই। কি এটাই তো একটু দিতে হবে। সো পড়তে না ভালো লাগলে একটা টাইমে 3 দিন করে দিচ্ছেন, একটা টাইমে আইসা পড়বে আপনাদের মধ্যে যে একটা কন্টেন্ট একবার পড়ছেন, বুঝে গেছেন কোন জায়গায় কি করতে হবে। সো আমি চাচ্ছি এই জিনিসটা যাতে আসুক আপনাদের মধ্যে। হ্যাঁ, এত মোটা মোটা বই ছিল আমাদের, তাহলে কিন্তু এটা সত্যি প্রথম 1 বছর কষ্ট করতে হবে। প্রথম 1 বছর আপনাদের পড়াশোনা দেখেন, এই 1 বছরে যে গুগল কি আপডেট দিল এগুলো পড়লেন, সব কিছু দেখলেন, 1 বছর পর যে কিন্তু আর সবগুলো আপনি পড়বেন না। স্পেসিফিক্যালি কি আপডেট আসছে 3 লাইন আপনি পড়ছেন, আপনি বুঝে গেছেন। তো এখন যেহেতু আমরা নতুন, এখন আমাদের পুরো বইটাই পড়তে হবে, ডিজিটাল মার্কেটিং বুঝতে হলে পুরোটাই পড়তে হবে। সো 1 বছর আমি প্রেফার করি একটু কষ্ট করেন, ইন ফিউচার 3 বছর আমাদের সহজ হয়ে যাবে, এটা ট্রু। তখন দেখবেন কাজ করতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই জায়গাটাকে বুঝতে পেরেছি না, ইনফরমেটিভ কন্টেন্টটা কেন দেওয়া প্রয়োজন, কি রেশিও মেনটেন করব। সো আমার 80% কিওয়ার্ডও থাকবে ইনফরমেটিভ কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন কিওয়ার্ড শিটারে কি ব্যাপার, এটা কেটে দিবেন এরকম আসলে, কি বলতেছো। আচ্ছা,
এই দেখেন বেবি স্ট্রলার লিখে দেয়নি, নো রেজাল্ট ফাউন্ড ফর বেবি স্ট্রলার। আচ্ছা স্পেলিং ভুল হয়েছে, দ্যাটস বিকজ দিচ্ছে না। স্ট্রলার, স্ট্রলার এলটা ডাবল হবে। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা বাংলাদেশ হয়ে আছে। এই দেখেন ও আপনাকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবে যতক্ষণ আপনাকে স্টপ না করবেন। 5,000 হলে 5,000, 10,000 হলে 10,000। হ্যাঁ মানে আপনারা লটস অফ জায়গা থেকে নেবেন। আমি কিন্তু এখানে একটা একটা কমান্ড দিছি যে বেবি স্ট্রলার, আপনারা কিন্তু এভাবে লিখবেন, একটু ভালোভাবে দেবেন। হাউ টু চুজ এ বেবি স্ট্রলার বেনিফিটস ড্যাশ ড্যাশ ড্যাশ, ওরকম করে দিলে ওরকম ভাবেই দিবে। হ্যাঁ ওরকম ভাবে স্পেসিফিকলি ভাবে বললেই দিয়ে দেবে। এটা ফ্রি টুলস, হ্যাঁ যে অলমোস্ট 401টা কিওয়ার্ড দিয়ে দিছে ও, আরো দিতে থাকবে। আপনি স্টপ বললে দেন জাস্ট ওই স্টপ হয়ে যাবে। বেবি স্ট্রলার নিউজিল্যান্ড এরকম আমরা স্পেসিফিক। এই দেখেন বেবি স্ট্রলার ট্রাভেল সিস্টেম, এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড হইতে পারে। হ্যাঁ যে স্ট্রলারের সাথে যেটা ট্রাভেল আমি নিয়ে করতে পারবো। তারপর যদি আমি আসি বেবি স্ট্রলার নিয়ার মি তো আছে, এটা তো পারবোই। তারপর যদি আসি সো এখানে তো আমি ভালো করে প্রম্পট দিইনি, যেরকমভাবে একটু প্রম্পট দিলে সে আর কি দিয়ে দিবে কিওয়ার্ড। সো পারবো না, মোটামুটি প্রম্পটগুলো খালি দিলেই হবে। হ্যাঁ তারপর যদি অ্যান্সার দ্য পাবলিকে আসে, এখানে দেখেন সে বলছে উইলস আকারে নিলে এই যে আমার কিওয়ার্ডগুলো একটু মানে আই মিন আপনারা চাইলে লিস্ট আকারেও দেখতে পারবো, লিস্টে করেও দেখতে পারবো, চাইলে উইলস আকারেও দেখতে পারবো। দেখেন এই অ্যান্সার দ্য পাবলিকে ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য আমার কাছে বেসিক্যালি সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য। আপনাকে যে কিওয়ার্ডগুলো দিবে না কপি করে নিন। আর এরকম কপি করলে প্রবলেমটা হবে কি এগুলো সহ আইসা পড়বে। হ্যাঁ একটু জাস্ট কষ্ট করে করে করেন। হ্যাঁ আর উইলস আকারে নিলে ভালো হয়, এগুলো আসবে না। উইলসের মধ্যে নিলে জাস্ট একটু হয়ে তাকাইতে হবে, জাস্ট এখান থেকে এভাবে নিয়ে নেন, নিয়ে জাস্ট কপি করে বসায় দেন। হ্যাঁ এখানে দেখেন আপনাকে বলছে কোয়েশ্চেন রিলেটেড যেগুলো আছে ওগুলো দিছে। নিচে যদি আসি প্রিপোজিশনস অনুযায়ী এগুলো দিছে। তারপর নিচে যদি বলি যে কম্প্যারিজন করে না যে বেবি স্ট্রলার অর কার সিট, এগুলোর আকারে দিছে। নিচে আরও দিবে এ বি সি ডি ই এফ, এগুলার লিখে যেগুলো আছে এগুলা সহ দিবে। লটস অফ কিওয়ার্ডস দেয়। হ্যাঁ ইনফরমেটিভের জন্য এটা সবচেয়ে বেস্ট। এটা দেখেন কিওয়ার্ড শিটার দেখেন, সুভলি দেখেন। অ্যান্ড তারপর যদি বলি অলসো আস্কটাও ভালো, পিপল অলসো আস্ক ছিল আগে, এখন অলসো আস্ক। এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন অ্যাজ পার সেম, জাস্ট বলে দেন তাকে। ইউনাইটেড কিংডম আছে, এটাকে ইউএসএ করে দেন, দেন নিউ ইয়র্ক সিটি অথবা সেই স্পেসিফিক চাচ্ছে যে কোনো একটা দিয়ে দেন, টেক্সাস দিয়ে লাইভ সার্চ করলেই হবে। এই দেখেন এখানেও আপনাকে মোটামুটি ভালো কিওয়ার্ডস দিবে। এখান থেকে আমরা চাইলে কিওয়ার্ডগুলো নিয়ে নিতে পারি। এট এ টাইম ওই মোটামুটি দেয়, কিন্তু আমরা বারবার প্রম্পট দিয়ে তার থেকে কিওয়ার্ডগুলো নিতে পারবো। এই কয়েকটা কিওয়ার্ড যথেষ্ট। কিওয়ার্ড টুল ডট আইও, WMS এভরিওয়্যার, এগুলো তো আমি ফার্স্ট ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম। সব আমাদের উবার সাজেস্টটা ভালো। তারপর যদি বলি কিওয়ার্ড সিটার, সুভলি.com, পিপল অলসো আস্কড অথবা অলসো আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য পাবলিক, এই কটা টুলস হলেই যথেষ্ট। আর যদি অরিজিনালি আপনারা কাজ করতে যাবেন তখন আমি সাজেস্ট করবো পেইড টুলসে চলে যান। হ্যাঁ বিকজ আলটিমেটলি কাজ করলে আমরা এত কষ্ট করতে পারবো না, এত রিসার্চ করতে পারবো না। আমি অথেন্টিক চাবো যেগুলো আমার জন্য ভ্যালুয়েবল। হ্যাঁ তখন আমি কি করবো, এই যে Ahrefs অথবা ACMRush দুইটাই নিতে লাগবে না, যে কোনো একটা। অ্যান্ড কথা হচ্ছে যে ACMRush অথবা Ahrefs আপনি যদি বলেন মানে সাবস্ক্রিপশন পার মান্থলি থাকে $100, $200 এমন।
হ্যাঁ কিন্তু হ্যাঁ আমরা গ্রুপ থেকে নেব। ফেসবুকে কিন্তু অনেক গ্রুপ সেল করে, হ্যাঁ ওইখানের মধ্যে দেখা যাচ্ছে কি 3টা 4টা একসাথে দিয়ে দিচ্ছে, বলতেছে 500 অথবা 1000 টাকা আর 2টা ফ্রি দিচ্ছে। হ্যাঁ অথেন্টিক, হ্যাঁ কিন্তু আপনার পারচেস করার আগে আমাকে বললেন, আমি বলে দিতে পারবো যে কোনগুলো। কারণ প্রিভিয়াসলি যদি বলি কুলকি পয়েন্ট একটা আছে, তো ওইটা বেসিক্যালি নিয়ে আমি স্টুডেন্টদের দিয়েছি, ওটা কাজও করছে, ওটা লাস্ট ইয়ারে ছিল। কিন্তু এখন আমি আপডেটটা তো জানি না তাদের সার্ভিসটা কেমন, বিকজ আমার মোটামুটি চললে হবে না, আমার আফটার সেল সার্ভিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো কিছুতে। আমি কিনবো, তুমি বেচার পরে কিরকম সার্ভিস দেবো ওটার উপর মেটার করবে, তুমি প্রাইস বেশি নাও কম না ওটা মেটার না। কি টুলস, হ্যাঁ না ইস্যুস নেই ওইখানে। কি হয় এমন না যে তারা প্রচুর লাভ করতেছে আর তারা আপনাকে অ্যাক্সেস দিবেও। তারা $100 দিয়ে একটা টুলস পারচেস করতেছে, তারা এরকম 1000 টাকা করে 1000 জনের কাছে বিক্রি করে দিচ্ছে, 1 লাখ ওর দাঁড়ায় গেছে এরকম। কারণ কেন, ওই যখন টুলসের থেকে অ্যাক্সেসটা পাইছে তখন কিন্তু স্পেসিফিক আইপি অ্যাড্রেসে দেয়নি যে তুমি চাইলে এই, তাকে পাসওয়ার্ড দিয়ে দিছে, ইউজার নেম দিছে, সে কি করছে সেই ইউজার নেম পাসওয়ার্ড সবার কাছে ছড়ায় দিছে এরকম। কারণ আনলিমিটেড অ্যাক্সেস তো দিয়ে দিচ্ছে টুলস থেকে, 1 মাসে তুমি যা মন চায় করো। এক্স্যাক্টলি, আর আমাদের জন্য ভালো হয়েছে, নাহলে বেসিক্যালি যদি একটা কাজের জন্য $100 দিয়ে চার্জ করে, আমার অনেকগুলো টুলস লাগে। যেমন ওইখানে কিন্তু প্যাকেজ আকারে দিচ্ছে, এখন প্যাকেজ আকারে দিচ্ছে Ahrefs, ACM Rush, তারপর গিয়ে আপনার ChatGPT, অনেকগুলি আসতেছে। তো আমার বুঝে চুজ করতে হবে, আমি তার সাথে কনভারসেশনে যাব, তোমাকে আমি 500 জায়গায় 600 টাকা দেবো, মানে অর্থাৎ 1000 উপরে যাই না, 500, 600, 700, 398 এরকম আর কি দেখায়। কথা হচ্ছে আমি তোমাকে 100 টাকা বেশি দেবো, কিন্তু আমি চুজ করে নেব। গ্রামারলি আমাকে ফ্রি দিবে 3টা প্যাকেজের সাথে, ঠিক আছে। আমার লাগবে ChatGPT টু কন্টেন্টের জন্য, বা টু এআই লাগবে, এই 2টার মধ্যে আমি যে কোনো একটা নেব, 2টার কাজ সেম, এই 2টা হচ্ছে সবচেয়ে টপে এসিওর মধ্যে। তো আমার কোনটা বেস্ট হতে পারে 2টার মধ্যে, Ahrefsটা আমি প্রেফার করি। এমন না যে ACM Rushটা খারাপ, 2টা সেম ডাটাই দেয়, এমন না। না না ফ্রি আছে, কিন্তু আপনি যখন অবভিয়াসলি পেইডে যাবেন, অবভিয়াসলি এখনকার থেকে ডিফারেন্সেস থাকবে, স্বাভাবিক কথা, হ্যাঁ প্রম্পটের সব দিক থেকে। সো এখান থেকে একটা Ahrefs নিলেন, কন্টেন্টের জন্য ChatGPT নিলেন, আরেকটা টুলস নিলেন, ঠিক আছে। 3টা মিলায় তারপর আপনি গ্রামারলি তো আপনি ফ্রি পাচ্ছেন। আরেকটা 3 নাম্বার কি হতে পারে, কন্টেন্ট রাইটিং আমরা বুঝতে পারবো, কপিরাইট ইস্যুর জন্য কুইলবট আছে, এরকম কিছু প্রিমিয়াম টুলস আছে। দেখা যাচ্ছে এসইওর জন্য আমার 4টা লাগতেছে, এই 4টা আমি প্যাকেজ নিলাম, 1 মাস আমি আরামে কাজ করতে পারবো এরকম। উবার সাজেস্টে যদি যাই, এখানে একটু জিনিস দেখতে পারবো, ধরেন হ্যাঁ 1 মাস শেষ হইলে আবার নিতে হয়, কিন্তু 1 মাসে আল্লাহর মতো আপনি যে কাজ করবেন ইনাফ কাজ করে ফেলবো। তারপর এমনও হয় যে একজন পারচেস করে 5 জন ইউজ করে, এটাও কিন্তু হয়। আমার প্রিভিয়াস স্টুডেন্টের এই কাজটাই করছে, একটা অ্যাক্সেস নিছে 5 জন মিলে ইউজ করছে 1 মাস এরকম। ধরেন এটা দিলাম। সো আমি বেসিক্যালি প্রেফার করব কি, এখন যেহেতু প্র্যাকটিস পারপাসে বা প্রথম 1-2টা কাজের জন্য আপনারা এরকম জায়গা থেকেই নেন। এখন যদি আমাদের কাজ বাড়ে, ওরকম রেভিনিউ আসে, আমার $100 দিয়ে চার্জ কিনতে কিনলে আমার কিছু আসে যায় না। আমরা $2000 বা বেশি বলে হয়তো যদি আমার ভালো একটা আউটকাম আসে তখন আমরা ইনভেস্ট করতে সমস্যা নাই, কিন্তু ইনিশিয়ালিস্টে যথেষ্ট। দেখেন উবার সাজেস্টের কথা যদি বলি, এখানে এসইও ডিফিকাল্টি কি, কিওয়ার্ড ডিফিকাল্টি আমাদের সিপিসি সহ আর কি দেওয়ার চেষ্টা করে। সিপিসিটাকে এখন দিচ্ছে না, সার্চ ভলিউমই দিচ্ছে। প্রবলেম যেটা হয় ওদের ইন্টারফেসটাই তো বুঝতে পারি না, যে উবার সাজেস্ট অথবা এসইএম রাশ, ওদের যে টোটাল ইন্টারফেসটা, এটাই স্যার বুঝতে গিয়ে না ইস্যুস নেই। এসইওর পরে আমার এসইওর পুরো টপিক শেষ হয়ে যাওয়ার পর আমি একটা রিভিউ তো দিয়ে দিব পেড টুলসের, হ্যাঁ ওইখান থেকে আমার এত কিছু তো বোঝা দরকার, মানে যেটা যেটা লাগবে। যেমন ধর এসইও অপরচুনিটিস আমার দরকার আছে, দরকার নেই অপরচুনিটিস আমি গুগল থেকে নিয়ে নেব। তুমি ভাই আমাকে ম্যাট্রিক্স দাও, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এটা, এসইও ডিফিকাল্টি মানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা, এ দেখেন কস্ট পার ক্লিকটা হচ্ছে সিপিসি, হ্যাঁ যে এই কিওয়ার্ডের এগেইনস্টে কেমন ক্লিক পড়ছে, পেড ডিফিকাল্টিটা কেমন হইতে পারে, এই এক্সট্রা কিছু ফিচার্সগুলো, ইউএসএ তে কিরকম সার্চ হচ্ছে, এগুলো কিন্তু এত ডিসক্রাইবলি ভাবে আমরা দেখতে পারি না, কিওয়ার্ড সার্ফারে বলি বা এসি র্যাঙ্কিংয়ে বলি, এগুলোর জন্য আর কি টুলস, আর কিছুই না। সেই আপনাকে বলে দিবে যেটা নিয়ে তুমি আগাও বা এটা নিয়ে আগাও না। এই দেখেন কতগুলো কিওয়ার্ডের আমাকে সাজেশন দিয়েছে, আইডিয়া দিয়েছে, মোটামুটি কিন্তু ভালো আমাকে আইডিয়া দিচ্ছে। সো এখান থেকে চাইলে আমি নিতে পারি, দেখেন সিপিসি আছে এরকম, এখান থেকেও আমরা চাইলে মোটামুটি আইডিয়া নিতে পারি। এখানে এসইও ডিফিকাল্টি বেসিক্যালি কিওয়ার্ড ডিফিকাল্টি, কিন্তু উবার সাজেস্ট থেকে বা এসইএম রাশ থেকে বলা হয়েছিল না কত থাকতে হবে, বিলো 5 থাকতে হবে। আর যদি আমরা স্পাইফো নেই অথবা মজ নেই সেক্ষেত্রে 40 নিচে থাকলেই হবে, হ্যাঁ। সো আস্তে আস্তে করবো, আমি পার্সোনালি প্রেফার করবো অন্তত পক্ষে মানে এসইওটা শেষ হওয়া পর্যন্ত শুধু অবজার্ভ করে শিখেন,
তারপর এসইওর পরে আমি বেসিক্যালি আশা করব না যে আপনারা পুরো কোর্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, কোনো একটা কিছু স্টার্ট করে ফেলবেন। আমি প্রেফার করব কোনো একটা কিছু স্টার্ট করে ফেলেন, সেটা অ্যাফিলিয়েশন হোক, এজেন্সি হোক, যে গ্রুপ মিলে একটা এজেন্সি টাইপ লিখে তারপর লিড কালেক্ট করে পাঠাচ্ছেন, শুরু করে ফেলবেন, কাজ আসুক বা না আসুক। হ্যাঁ, কস্ট পার ক্লিক, হ্যাঁ এটা একটু ভালোভাবে দেখতে পারবেন। আপনি ইসের ক্লাস না, ডিপ্লোমার না, ডিপ্লোমার ব্যাচের না, ডিপ্লোমার ব্যাচের না আপনি, হ্যাঁ তখন একটু ভালোভাবে দেখতে পারবেন। সো কস্ট ট্যাগ নেওয়ার দরকার নেই, এটা আহামরি বেশি না। যদি আপনার ওয়েবসাইটটা মোটামুটি একটা জায়ান্ট সাইট হয়, আপনার ওয়েবসাইটেও মান্থলি 1 লাখের মতন ইউজার ভিজিটর আসবে, এটা ট্রু। অর্থাৎ জায়ান্ট ওয়েবসাইট মানে র্যাঙ্ক করতে পারতেছেন, আপনার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট আছে। অ্যান্ড যদি অ্যাফিলিয়েট সাইটের কথা বললাম, জায়ান্ট সাইট মানে বলতে চাচ্ছি আপনাদের ইন্টেনশন কত ওয়ার্ড, কয়টা কন্টেন্ট, 100, 200, 300, একদম মানে স্টার্টিংয়ে যদি বলি মোটামুটি সাইট হচ্ছে 300 থেকে 500 কন্টেন্ট। যদি একটা ওয়েবসাইটকে মোটামুটি রিচ সাইট বলতে চান, যে একটা সাইট আমার আছে, আমি রিচ সাইট ওন করি, আমি নিজেও রিচ, তাহলে 1000 কন্টেন্ট পাবলিশ করতে হবে। এখন কথা হইতে পারে, ওই যে বললাম যে আমাদের নিশ কিন্তু একটার বেশি আমরা নিব না, নিশ সিলেক্ট করব, আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলবো, ঠিক না? কিন্তু কথা হচ্ছে যে আমরা এখন ব্লেন্ডার নিচ্ছি, কিন্তু ভবিষ্যতে কি আমি অন্য কিছু সেল করব না, মাইক্রোওয়েভ সেল করব না। সো এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন ছিল, ব্র্যান্ডেবল ডোমেইন ছিল, তারপর সুপার ব্র্যান্ডেবল ডোমেইন ছিল। আমরা কি বলেছিলাম, আমাদের কোন ডোমেইনটা চুজ করলে ভালো, এক্স্যাক্ট ম্যাচটা, ঠিক না? কিন্তু এক্স্যাক্ট ম্যাচ যদি নেই, আমি এখন কফি অ্যাফেকশন, কফি রিলেটেড কিছু লিখলাম, ফিউচারে আমি ব্লেন্ডার নিয়ে কথা বলতে পারি না। আবার সুপার ব্র্যান্ডেবল যদি নেই, তাহলে প্রবলেম। দারাজ, অ্যামাজন, যেটার সাথে মিনিংই হচ্ছে না, তবু আমরা ব্র্যান্ডেবলকে চুজ করব। যেমন ধরেন হাউস অ্যান্ড বিয়ন্ডের যে একটা সাইট বলেছিলাম, হ্যাঁ হাউস অ্যান্ড বিয়ন্ডের মধ্যে তারা ফার্স্টে শুরু করেছিল নাইফ দিয়ে, হ্যাঁ নাইফ দিয়ে। সো এখান থেকে শুরু করার পর তাদের কিন্তু এমন কিছু না এখানে নাই। এখন যদি বলি, দেখেন ফার্নিচার রিলেটেডের মধ্যে সব কি তারা দিছে, বেডরুমে সব দিছে, প্রত্যেকটা নিশের বেস্ট অফ বেস্ট যে প্রোডাক্টগুলি আছে ওগুলো এখানে অ্যাড করছে। এখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে কি হোম পেজ আসবে না, বেডরুমের ম্যাট্রেস লিখে সার্চ করলে ম্যাট্রেসের পেজ যাবে, এটা লিখে সার্চ করলে এটার পেজ যাবে। তাতে টার্গেটটা ছিল ইনিশিয়ালি 1 2টা, কিন্তু ইন্টেনশন থাকতে হবে যে একটা টাইমে আমি 1000 পর্যন্ত কন্টেন্ট নিয়ে যাব, তাইলে আমার ওটা পসিবল। যেটা কোনটা বলেছে, ওই যে মান্থলি $1000 উপরে ইনকাম আসা পসিবল, ফ্লিপ করা পসিবল। যে কোনো কিছুতে টাইম লাগে, হ্যাঁ যে কোনো কিছুতে টাইম লাগে। 1000 প্রোডাক্ট অথবা সার্ভিস, 1000 ওয়েব পেজ, এটা পসিবল। হ্যাঁ আহামরি না, পসিবল না। বিকজ আপনি যখন কন্টেন্ট লিখতেছেন ডেইলি বেসিসে, যদি আমরা যেমনটা বলি যে 6 থেকে 8 মাস লাগে দাঁড় করাইতে, আপনি 30টা 40টা কন্টেন্ট লিখে ইন্ডেক্স করা দিতে বলবো আমি, ইন্ডেক্স করা দেন, গুগল আসতে থাকুক, তারপর আপনি আস্তে আস্তে বাড়ান। কিন্তু 1 বছর প্রতিদিন যে একটা করে কন্টেন্ট আপনি লিখতেছেন, একজন, আমি কি বলেছি যে 3 জন অ্যাটলিস্ট, অ্যাটমোস্ট 4 জন টিম ওয়াইজ কাজ করলে ভালো। কি প্রতিদিন 4টা করে কন্টেন্ট পাবলিশ হচ্ছে, উইকলি যদি 5 দিনও ধরি, 5টা করে কন্টেন্ট যদি পার, মানে ওভারঅল যদি ধরি 1 মাসে একটা পার্সন যদি 20টা কন্টেন্টও পাবলিশ করে, 4 জনে 80টা কন্টেন্ট পাবলিশ করতেছে, 6 মান্থসের 6 আর 48, 500 কন্টেন্ট এভাবেই হয়ে যায়। তারপর একটু রিল্যাক্স হয়ে বসেন যে আমি যা এফোর্ট দেওয়া দিচ্ছি এখন থেকে কি হচ্ছে, এরকম হচ্ছে কথা। আর একা করলেও কোনো ইস্যুস নেই, করেন, একটু টাইম নেন, যে 1 বছর আমি দিব। আর একটা জায়গায় যদি আমি ভালো টাইম না দিয়ে যদি একদম ভালোভাবে মানে একটা এফোর্ট ফিডব্যাক চাই, পসিবল না কিন্তু। আর আমি বলবো অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনাদের অ্যাসেটই থাকতে পারে ওয়েবসাইট, সেটা হইতে পারে অ্যাফিলিয়েট, সেটা হইতে পারে অ্যাডসেন্সের, বা হইতে পারে আপনারা গ্রুপ ওয়াইজ টিম করে একটা এজেন্সি দিয়ে দিচ্ছেন, এজেন্সির ওয়েবসাইট। এখন আপনারা আমাকে সেলস প্রপোজাল পাঠাইলেন না, এখন আমি একটা ক্লায়েন্ট ইউএসএ বা অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউকে, এখন আমি কি আপনাদের প্রপোজালের উপরেই কি ডিপেন্ডেন্স থাকবো? আপনারা কাজ করবেন, সর্বপ্রথম আপনার নাম লিখে আমি গুগলে সার্চ করব, আপনারা যে এজেন্সির নাম দিয়েছেন ওই এজেন্সি লিখে সার্চ করবো। গুগলে যদি আমি এক্সিস্টেন্স পাই, তাহলে আমি আপনার কথা বিলিভ করবো। আপনাকে খুঁজে পাচ্ছেন, আপনি আমার ওয়েবসাইটকে কি খুঁজে বের করে দেবেন, এরকম টেন্ডেন্সি থাকতে পারে না। আর এজেন্সি ওয়াইজ কি, যে এজেন্সি মানে এমনই না যে আমার শোরুম নিতে হবে, হ্যাঁ এমন না যে আমার শোরুম নিতে হবে, হচ্ছে এর একটু বেসিকলি ভাবে বলা, ওই যে বলে না ব্যস্ত হলে চাপার জোর লাগে, ফ্র্যাঙ্কলি ভাবে বললাম দুষ্টামি করে, হ্যাঁ সত্যি কথা। সো আমাদের মার্কেটারের মধ্যে চাপার জন্য আমাদের আইডিয়া, সবচেয়ে বড় কথা হচ্ছে আইডিয়াই আপনাকে আর্ন করে দেবে। আমি গত পরশুদিন একটা ইউটিউবের চ্যানেল দেখে আমি শকড হয়ে গেছি। তার ইউটিউব চ্যানেলের মধ্যে 4টা ভিডিও ছিল, 4টা ভিডিও শুধুমাত্র ইতিহাসে, 4টা শর্টসই পাবলিশ করছে। তার সাবস্ক্রাইবার হচ্ছে মানে 200K-র উপরে, 200K-র উপরে সাবস্ক্রাইবার। সো আমিও যেভাবে গেছি একটা পার্সনও এভাবে সাবস্ক্রাইবার। 4টা ভিডিও কিসের, মানে ওয়ার হয় না যে হামাসরা যুদ্ধ হতো, ওই জায়গার মধ্যে একটা সোলজার এই ভিডিওটা আর কি করছে। কিছু ভিডিও মানে এমন কিছু না যে ভিডিও খুব ভায়োলেশন, এমন মানে জাস্ট যুদ্ধ হচ্ছে, ওয়ার হচ্ছে। সো আমিও চিন্তা করলাম অ্যাজ এ হিউম্যান বিং, আমি কিন্তু ভিডিওটা দেখার পর তার চ্যানেলে গেছি, ইউটিউব চ্যানেলে
যে আরো কি কি ভিডিও আছে, কারণ আমার টাইম পাস করতে হচ্ছে, আমি দেখতেছি আমার ভালো মানে এরকম একটা থিংস ভিতরে গেছে যে 4টা ভিডিও। সো আদার্স যে পার্সনরা সাবস্ক্রাইব করছে কি থিঙ্ক করে সাবস্ক্রাইব করছে, এটা সোলজারের আরো ভিডিও এরকম আসবে, সাবস্ক্রাইব করে রাখে আমি দেখতে পারবো। এখন যদি এই 4টা ভিডিও সে সরাই যদি অন্য চ্যানেল করে ফেলে, তো তাহলে সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে, এই চ্যানেলটা তাহলে চাইলে সে সেলও করে দিতে পারবে। তো ওইটাই একটা বললাম যে কনসেপ্ট, যে আমার আইডিয়া থাকতে হবে। ইউটিউব মানে তো আমার ব্লগিং করতে হবে না, ফুড রিভিউ দিতে হবে না, ট্রাভেলে যেতে হবে না। ব্লগিং যাদের পছন্দের, ব্লগিং আমার একদম হেট লাগে, কথার কথা। তো আপনি ব্লগিং না করে মুভি দেখে না, নেটফ্লিক্সে যে সকল মুভিগুলো না ইউটিউবে মাত্র দেখবেন সাবস্ক্রাইবার 19-20 মিলিয়ন পর্যন্ত থাকে, মাত্র মুভি হচ্ছে 20-25-30টা, সাবস্ক্রাইবার কিন্তু অনেক থাকে। সো আমার তো ইন্টেনশন থাকে ভাই আমি বিজনেস করব, সো আমার ওইখানে তো নিজেকে ডিসক্রাইব করার দরকার নেই, কিছু কিছু আইডিয়া ইনাফ আমাদের জন্য। সো ওই দিন আমি শক্ট হয়ে গেছি, 4টা ভিডিওতে 200K-র উপর সাবস্ক্রাইবার, আসলে টাফ ব্যাপার। হ্যাঁ, আর সে যদি এরকম ভিডিও না দিত, যদি ব্লগিং রিলেটেড রিভিউ রিলেটেড এই 200K সাবস্ক্রাইবার হইতে তার অনেক মানে অনেক সাধনা করতে হইতো ফর ট্রুলি স্পিক। 2 বছর না হইলো মানে মোটামুটি তার বিভিন্ন রিলস দিতে হইতো, অনেক কিছু করতে হইতো। আর রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, মানে কোথায় জানি ঢাকার বাহিরে, মানে একজন কপসের সাথে পুলিশের সাথে, যে কার জানি ইউটিউব চ্যানেল ছিল আত্মসাৎ করে ফেলছে। কেউ নিউজটা দেখেছে? দেখেছে না? হ্যাঁ 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 ওরকম থিঙ্ক করেন, আমি ছোট করতেছি না, বাট ওইখানে ওনার থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ওয়েল এডুকেটেড। হ্যাঁ, উনি হয়তো বা জানতেও না ফার্স্টে যে ইউটিউব এসইও বা কি করতে হয়, তার ভিডিওসগুলো কি সরি বাট মানে ফানি ভিডিও, পানিতে পড়ে যাচ্ছে, কাদায় পড়ে যাচ্ছে, ইউজার পাচ্ছে, সাবস্ক্রাইবার পাচ্ছে, ভিউ পাচ্ছে, সেখান থেকে সে আর্ন করতেছে। আর ওই পুলিশ কি করছে, মানে ওর একটা চ্যানেল নিছে, চ্যানেল নেওয়ার পর যতদিন আত্মসাৎ করছে আর কি টাকা, এটা নাকি 1 CR-এর মতন, 1 কোটির মতো, যদিও এটা ভ্যালুয়েবল না, 1 কোটি আবার আশা করা যায় না, কিন্তু 50-60 লাখ টাকা সে নিয়ে নিছে, আই হোপ 4টা চ্যানেল থেকে বা একটা চ্যানেল থেকে। তো ওটাই বলতেছে যে আমার যদি টেন্ডেন্সি থাকে যে আমি আর্ন করবো বা চ্যানেল দাঁড় করবো, এর মানে এই না যে আমাকে দাঁড়াইতে হবে ইনফ্লুয়েন্সার হিসেবে, আমি দাঁড়াইলেই হয়েছে। বিভিন্ন ফানি ভিডিওস থাকে, আমি বেসিক্যালি আমার যখন মন খারাপ থাকে বা কখনো মিজাজ গরম আসে, আমি ফানি ভিডিও লিখে সার্চ করে, অনেক ফানি ভিডিও থাকে, এরকম থাকে না যে ইনসিডেন্টগুলো, আনএক্সপেক্টেড থিংসগুলো থাকে, দেখলে মুড ভালো হয়ে যায়, ওখানে কিন্তু আমি দেখতেছি যে তো ওগুলো দিয়েও কিন্তু চ্যানেল দাঁড়া যায়। ওই সকল চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার থাকে, আপনারা থিঙ্ক করে দেখবেন, ওই সকল চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার থাকে। সো এরকম আস্তে আস্তে আমরা করবো। জাস্ট একটা বলার উদ্দেশ্য যে আমরা যা শিখবো এটাকে যেন আমরা মানে ফেলে না রাখি। এখন আপনাদের এসইও এক্সপার্ট হওয়ার ইচ্ছা, কথার কথা, এখন এর মানে এই না যে ইউটিউবে আমি কাজ করবো না, আমি চ্যানেল খুলে মনিটাইজ করে দিলাম, হইলো না, আর হইলে তো হইলোই। হ্যাঁ, এখন আরেকটা কথা হতে পারে যে ইউটিউবের ভিডিও কপিরাইটের ইস্যু আছে না, কিন্তু আমাদের আরও ওয়েস আছে, আমি কপিরাইট না করলাম, আমি ভিডিওটা যদি ছাড়ার পর আমার ক্লাস যেরকম রেকর্ড হচ্ছে, আমি যদি একটা রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করি, লাস্টে অ্যান্ড ফার্স্টে খালি হ্যালো অ্যান্ড বাই যদি একটা ওয়ার্ড মানে একটা জাস্ট কমান্ড দিয়ে যদি একটা ওয়াটারমার্ক দিয়ে দিই, তাহলে তার কপিরাইটের কোনো ইস্যুস হচ্ছে না, ওরকমভাবে হুবহু তো কপি হচ্ছে না। সো অনেক ওয়েস আছে অ্যাজ এ মার্কেটার। আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমাদের আর্নিংয়ের অনেক ওয়েস আছে, জাস্ট ব্রেনটাকে ইউটিলাইজ করতে হবে, কই থেকে কি করা যায়, এটা ট্রু, তাহলেই হবে। এইটা কি কোনো প্রবলেম? যেমন ধরেন আমি যে ওয়েবসাইটটা বানাবো ওটা তো মেইনটেনেন্স হবে বাংলাদেশ থেকে, কিন্তু আমার হচ্ছে টার্গেটেড কাস্টমার থাকবে সব ইউএস। তো তাদের কাছে জিনিসটা মানে গুগল তো দেখবে যে এটা মেইনটেনেন্স হইতাছে এই দেশ থেকে, তো এই দেশের মানুষজনকে একটু বেশি দেখায় যারা সার্চ করে, বাট ইউএস এর মানুষদেরকে দেখাবে না। আমি এখানে সার্চ করলে বুঝতে পেরেছি। কথা হচ্ছে যে গুগলের সাথে আমরা 2 নম্বরে করতে পারবো না, গুগল বুঝে যাবে। তো আমরা গুগলকে বুঝাতে চাবো না, আমরা বুঝাতে চাবো ইউজার ভিজিটরদের। হ্যাঁ, যে ইউজার ভিজিটর যেন একটা ওয়েবসাইট আইসা বুঝে যে এইখানে যে ব্লগটা করছে ডেভিড ওয়ার্নার, ইউএসএ, নামটাই তো ইউএসএ, ইউজার বুঝতে পারলে স্যার গুগলের হেডেক নাই কেন। গুগলের কথা হচ্ছে ইউজার গেছে তোমার ওয়েবসাইটে, গেছে ইনফরমেশন পাইছে, ওকে আমি হ্যাপি, তুমি যেখান থেকে করো। কারণ গুগলের সাথে 2 নম্বরে করলে তো সে আমার আইপি অ্যাড্রেস দেখবে, আমি তাকে বলি যে আমি বাইরে থেকে ভিপিএন ইউজ করেছি, আমার আইপি অ্যাড্রেস দেখবে, প্রবলেম। আমি ইউজার ভিজিটরের ফেথ পেতে চাচ্ছি, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে গুগল কিভাবে বুঝবে। এখন একটা ওয়েবসাইটে আমি আসলাম, আসার পর আবার ফাট করে বের হয়ে গেলাম, তাহলে আপনারা গুগল আপনারা কি বলেন যে আমি যে এখানে আসছি 3 সেকেন্ড আবার বের হয়ে গেছি, আর আপনারা কি বলেন আমি এখানে ভালো কিছু পাইনি, বের হয়ে গেছি। গুগল দেখবে এই ওয়েবসাইটে আসছি, আসার পর 5 সেকেন্ডের উপরে থাকছি, নিচে নামছে আরেকটা লিঙ্কে ক্লিক করছি, এই ওয়েবসাইটে আমি থাকছি, গুগল বুঝে নেবে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট ভালো। একটা ইউজার ভিজিটর আসছে 5 সেকেন্ডের বেশি স্টে করছে, আপনার আরেকটা পেজে গেছে, যে বাউন্স রেটের কথাটা দেখলাম না, উবারস বাউন্স রেটটা কি বেসিক্যালি ওটা আমরা দেখবো। সো একটু হিন্ট দিয়ে দিই, যেহেতু আমাদের ক্লাস কিন্তু শেষ, হ্যাঁ এটার জন্য একটু বলতেছি যে বাউন্স রেটটা হচ্ছে যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, একটা ওয়েব পেজে বের হয়ে গেলাম সাথে ওই ক্ষেত্রে বাউন্স রেটটা মানে হবে, কাউন্টডাউন হবে, বাউন্স রেটটা খুবই খারাপ।
গুগল যদি দেখে আপনার ওয়েবসাইটে আসতেছে বেরোয় যাচ্ছে, একটা যদি ব্যাড ইম্প্যাক্ট পড়ে গুগল আপনাকে র্যাঙ্ক ফলো করা শুরু করবে। সো আমাদের টার্গেট থাকবে একটা ইউজার ভিজিটরকে যেন অ্যাপ্রোচ করে কোনো মতো 5 সেকেন্ডের বেশি রাখা যায়। কিভাবে রাখবো? একটা উইকিপিডিয়ার রেজাল্ট কেউ পড়েন না, কিন্তু উইকিপিডিয়ার রেজাল্টের উপরে কোনো রেজাল্ট নাই, ইনফরমেশন, এটা ট্রু। কিন্তু কেন পড়ি না? শুধু লেখা 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 লেখা, কোনো ছবি নাই, অ্যাট্রাক্টিভিটির কিচ্ছু নাই। এটার জন্য কিন্তু আমরা পড়ি না, এত লেখা দেখলেই ভয় লাগে পড়বো আমি কি। হ্যাঁ, কিন্তু আমরা কন্টেন্টের মধ্যে ছবি দিব, ভিডিও দিব, আই ক্যাচি কিছু থিংস দিব, ইমেজেস দিব, অ্যাট্রাকটিভ করে কোনো মতো ইউজার ভিজিটরকে রাখা যায়, সে যেন পড়তে ইচ্ছুক হয়। তারপর না সে যে তারপর আর কথা বলবে এরকম। আর এমন না যে অ্যাডসেন্সের কাজের জন্য আমাদের অ্যাডসেন্সের কোর্স করা লাগবে। আমাদের অ্যাফিলিয়েট সাইটটা যখন একটা জায়ান্ট সাইট হয়ে যাবে, মোটামুটি ডেভেলপ হয়ে যাবে, তখন আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিয়ে নেবেন, ইজোইকে নিয়ে নেব, মিডিয়া বাইনে নিয়ে নেব, স্যার যান। হ্যাঁ, কোনো ইস্যুস নাই, আমি দিয়ে দেবো। স্যার নিশটা নিয়ে যদি একটু বলতেন কি বলবো? একটা কিলার নিশ কিভাবে ফাইন্ড আউট করা যায়? কিলার নিশ নেবেন, মারামারি লেগে যাবে তো। স্যার এটার কথার কথা বলছি। কথার কথা কিলার এমন একটা নিশ যেটা মনে করলেন যে একবারে আপনি রাজনীতি করেন না তো? না না জাস্ট কিডিং, দুষ্টামি করলাম। কিলার নিশ না, আপনার লাগবে কি জানেন? লো কম্পিটিটিভ নিশ লাগবে, আর আপনার অনেক কিছু মেট্রিক্স লাগবে। অ্যান্ড লো কম্পিটিটিভ নিশ নিলাম, কিন্তু লো কম্পিটিটিভ দেখে কি আমার প্রোডাক্ট সেল হবে না? আমি প্রোডাক্ট সার্চ হচ্ছে কিনা এটা কই থেকে দেবো? গুগল ট্রেন্ডসে সার্চ হইতেছে, নিশটা মোটামুটি কম্পিটিটিভ না, সো এটা নিয়ে এখন পর্যন্ত কেউ কাজ করতেছে না, আমি ওটা নিয়ে কাজ করবো এরকম। হ্যাঁ, যেমন কিছু থিংস বেবি লাগে, অ্যাপ্লায়েন্সেস লাগে, কিচেন অ্যান্ড ডাইনিং লাগে, হোম অ্যান্ড কিচেন লাগে, তারপর আপনার পেট রিলেটেড লাগে, এই কয়েকটা নিশ হচ্ছে মোটামুটি যাবেই সবসময়, কম্পিটিশন মোটামুটি কম, এগুলো নিয়ে কাজ করতে পারি। আর আরেকটা কথা, কম্পিটিশন যতই থাকুক, পার্সোনাল কেয়ার এটা ধরেন আমি সিলেক্ট করলাম নিশ হিসাবে, এখন আমি চিন্তা করলাম এই নিশ নিয়ে হলো হচ্ছে কতগুলো ওয়েবসাইট অলরেডি আছে এই নিশ নিয়ে, তারা এফিলিয়েট করতেছে অ্যামাজন, এটা কি বের করা সম্ভব? না এটা বের করে করবেনটা কি? যেমন তাহলে একটা আইডিয়া হইতো যে এত মানুষের মাঝখান থেকে কি আসে? আপনি এটা বের করার রিজনই হচ্ছে কিওয়ার্ড ভাই। কিওয়ার্ডটা যখন আপনি লিখে সার্চ করতেছেন, ওই জায়গায় আপনি দেখতেছেন না কত রেজাল্ট, তো এর মানে নর্মাল সেন্স যে ওই কিওয়ার্ডটা এতগুলো ওয়েবসাইটে আছে, এর মানে এই কিওয়ার্ডটা যেহেতু এই সকল ওয়েবসাইটে আছে, এই সকল ওয়েবসাইটে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে এমন। আর যত জনে থাকুক এটা আমাদের হেডেক না। হ্যাঁ, আমরা র্যাঙ্ক করতে চাবো অ্যাজ এ ক্রিয়েটিভ স্টুডেন্ট, যত কম্পিটিশনে থাকুক আমরা বিট করবো। আমাদের ফার্স্ট টার্গেটটাই তো হচ্ছে ফার্স্ট এসিআরপিতে আসা। ওইদিকে 1.5 লাখ পার্সেন্ট আসে, আমি তো 1.5 লাখ থেকে 1,49,999 দিন, 98 দিন, 97 এভাবে আগাবো না। আমি ফার্স্ট টার্গেটই ফার্স্ট এসিআরপিতে ঢুকবো। ওটা আমাদের কম্পিটিটিভ অ্যানালাইসিসের ক্লাস আছে, আমরা একটু বুঝে নেব। হ্যাঁ, এরকমভাবে। অ্যান্ড আপনাদেরকে লাইভ সাইট নিয়ে কোনো কিছু বলা হয়েছিল? আচ্ছা, সো বেসিক্যালি দেখা যাচ্ছে কি আমরা লোকাল হোস্টের দ্বারা, লোকাল হোস্টের একটা ভিডিও ছিল ঠিক না, ওটা ইনশাল্লাহ পেয়ে যাবো আমরা, শুক্রবারের আগে ইনশাল্লাহ পেয়ে যাবেন শিওর। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে আমরা লোকাল হোস্টের দ্বারা সাইট ক্রিয়েট করছি, বাট ওটা চাইল্ড থিম ছিল। হ্যাঁ, চাইল্ড থিম ছিল, আমরা নিজেরা সার্ভারে পরিণত করছি, আমাদের সি প্যানেল রেডি করছি, কন্ট্রোল প্যানেল, তারপর যে সার্ভার রেডি করে তারপর আমরা সাইট ডিজাইন করছি। কিন্তু আমাদের ফিউচার যে ক্লাসটা আছে অন সাইটের, আমরা একদম লাইভ সাইট কীভাবে পারচেস করতে হয় নেম চিপ হোস্টিংগার থেকে, ওগুলো দেখবো, ওইটার সি প্যানেলের কাজ দেখব। তারপর আমরা সাইট ডিজাইন করব মাদার থিম দিয়ে বা ফাদার থিম দিয়ে, চাইল্ড থিম দিয়ে কাজ করবো না। তারপর আফটার দ্যাট আমরা অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন দেখবো, ওই যে বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও মোশনস টোশনস থাকে না, সব কিছু ডিজাইন দেখবো। সো তখন দেখা যাচ্ছে যে আমি যখন আপনাদের কাজটা দেখাবো, তখন কিন্তু আমি সি প্যানেলটা দেখাইতে পারতেছি লাইভ সাইট থেকে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা লাইভ সাইটে প্র্যাকটিস করতে হবে না। সো লাইভ সাইটে যদি প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি আরেকটা ওয়ে দেখায় দেবো, যে মানে Panthen.io থেকে আমরা চাইলে ফ্রিলি লাইভ সাইট মানে ক্রিয়েট করতে পারি, কিন্তু আলটিমেটলি আপনারা সি প্যানেলের অ্যাক্সেস পাবেন না। মানে আমি যে সি প্যানেলের কাজগুলো দেখাবো, ওইটা হচ্ছে সবচেয়ে মেইন বিষয়। হ্যাঁ, এখন ইন ফিউচার 2 বছর পরেও দেখা যাচ্ছে ক্রিয়েটিভ আপনাদের সাথে হোল লাইফ টাইম আছে, আমি রাশাদ আছি, আপনাদের সাইট আমি পারচেস করে দিলাম, কথার কথা কার্ড দিয়ে। হ্যাঁ, আপনাদের বললেন এই নাম, পারচেস করে দিলাম, কিন্তু আমি চাবো সি প্যানেলের সেট আপটা যেন আপনারাই করেন, এটা যেন আমরা পারি। কারণ ফিউচারে আমরা কি ডোমেইন কখনো পারচেস করবো না? নিজেরা করতে হবে না, নিজেরা পারচেস করে কিভাবে সেট আপ করবো, সি প্যানেলে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, সি প্যানেলে কীভাবে সাবডোমেইন ক্রিয়েট করবো, ওগুলো লাগবে। সো বেসিক্যালি আমরা দুইটা থিংস বলি। হ্যাঁ, বেসিক্যালি আমরা না, আমি প্রেফার করি আমার ব্যাচের স্টুডেন্টদের যে আপনারা ডোমেইন পারচেস করেন লাইভ সাইট। এখন একটা ডোমেইন পারচেস করতে আমার অ্যাপ্রক্সিমেট 5,200, 300, 400 সব কিছু মিলে, ডোমেইন, হোস্টিং, SSL, DNS, এই 4টা থিংস লাগে। ডোমেইনের প্রাইস হচ্ছে আপনার $12 বা $13 এরকম থাকে। অবভিয়াসলি আমরা তো কোনো প্রিমিয়াম ডোমেইন কিনবো না প্র্যাকটিস পারপাসে, আমার ডোমেইন হইলেই হয়েছে লাইভ সাইট। তারপর এটার সাথে SSL অ্যাড হয়, DNS অ্যাড হয়, হ্যাঁ,
হোস্টিং অ্যাড হয়, তারপর ওভারঅল সব মিলায় আমার অ্যাপ্রক্সিমেট $35 উপরে যায় এরকম, ঠিক আছে গেল। এখন কথা হচ্ছে লাইফ সাইট যদি পারচেস করা লাগে সেই ক্ষেত্রে এদিকে আপনারা 20 জন পার্সন 20টা লাইফ সাইট পারচেস করতে হয় না, সেটাও তো আমার বোকামি, কারণ আমি তো প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, সো একটা লাইফ সাইট একটা ডোমেন সবাই মিলে পারচেস করবেন, একটা ডোমেনের আন্ডারে 30টা ডোমেন ক্রিয়েট করা যায়, সাব ডোমেনটা আমরা বলেছিলাম, একটা ডোমেনের আন্ডারে। সো এরকম হচ্ছে সাব ডোমেন আপনারা 30টা ক্রিয়েট করবেন নিজেরা ক্রিয়েট করে ওইটাতে কাজ করবেন। এখন 1 বছর পর এটা র্যাঙ্ক করুক বা না করুক আমার কিছু আসে যায়, আমি প্র্যাকটিস পারপাসে কিনছি। 1 বছর পর আমার রিনিউ করতে হবে দরকারই নাই, একবারে কিনছি চলে যাক এরকম একটা বিষয়, এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, যদি এটা সবচেয়ে বেশি প্রেফারেবল, যে আপনাদের মধ্যে যদি আপনাদের এই ব্যাচের টিম থাকে 2-4টা, বুঝছেন 3-4টা টিম আছে, যে টিমের মধ্যে 3-4 জন করে আছে, তখন আমি প্রেফার করবো যদি এরকম হয় তাহলে অ্যাফিলিয়েটই শুরু করে দেন। 3-4 জন মিলে একটা সাইট পারচেস করেন, ওই জায়গায় প্র্যাকটিস পারপাসে আপনারা কাজ শুরু করে দেন, প্র্যাকটিস করতে করতেই শিখেন, কাজ করতে করতেই প্র্যাকটিস করেন। তারপর যে 6 মান্থস 8 মান্থস 1 ইয়ার পর যে দেখেন যদি দাঁড়াইলো না দাঁড়াইলে ভালোই দাঁড়াবে, তখন দেখা যাচ্ছে কি যে 6 মান্থসের জন্য কিন্তু আপনার একটা ফ্যামিলি, আমরা এখানে একটা ফ্যামিলি 6 মান্থস আলটিমেটলি থাকবে। হ্যাঁ, এরকমটা আর কি, ভালো খারাপ সব মিলে আলহামদুলিল্লাহ সবাই প্রত্যেকটা ব্যাচে ক্রিয়েটিভ এমন কোনো ইস্যুস থাকে না। সো দেখা যায় 6 মান্থসের পর আপনাদের ক্যাপ প্রোগ্রাম থাকবে 2 মান্থসের, দেন 3 মান্থসের ভার্চুয়াল ইন্টার্নশিপ থাকবে। ওভারঅল মানে বলতে চাচ্ছি এই বছর ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আছেন। হ্যাঁ, তো এই বছর যতক্ষণ পর্যন্ত অ্যাটাচ আছেন অ্যাফিলিয়েট সাইটে দাঁড় করিয়ে ফেলেন। যদি এমন হয় দাঁড়ায় গেছে, তখন দেখা গেছে আপনার এক্সপিরিয়েন্স পেয়ে গেছেন না, কি করে আপনাদের র্যাঙ্কিংয়ে যেতে হয়েছে, কি ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে, কিভাবে সাইট ডিজাইন করতে হয়েছে, কি ওয়ে ফেস করে তারপর আপনাদের র্যাঙ্কিং করতে হয়েছে, সব জানা গেছেন। তখন আপনারা ওই সাইটটা প্রয়োজনে সেল করে দেন, সেল করে যে যার গন্তব্যস্থানে চলে যান, মানে যে যার জায়গায় চলে যান, যে যার মতন কাজ করেন, একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। এই দুইটা ওয়ে। থার্ড ওয়ান হচ্ছে পারচেজ না করলে ইস্যুস নেই, আমি একটা সাইট দেখায় দেবো, জাস্ট সি প্যানেলের ভিডিওটা একটু ভালো করে দেখে ফেলবেন, এটা পরবর্তীতে যখন লাইভ সাইটে কাজ করবেন তখন আই হোপ দেখলেই হবে। স্যার ভিডিওটা কি ফ্রি স্যার? হ্যাঁ সাইট দেখালে ফ্রি সাইট? হ্যাঁ, ফ্রি সাইট মানে ফ্রিলি ভাবে কিভাবে সাইট ডিজাইন করতে পারবো। যেমন ওইটা এমনও না যে লাইভ সাইট র্যাঙ্ক করবে, মানে বেসিক্যালি যখন আমরা লোকাল হোস্ট থেকে করেছি তখন আমরা আমাদের ডিভাইস ছাড়া অন্য কোনোখান থেকে অ্যাক্সেস পাইনি, কিন্তু এখন যে ফ্রি সাইটটা দেখাবো যে কোনো জায়গা থেকে ওই ইউআরএলটা লিখলে পাবেন, কিন্তু ওটা দিয়ে অ্যাফিলিয়েট করা পসিবল না বা এজেন্সি দেওয়া পসিবল না, কারণ ওটা র্যাঙ্ক করা সি প্যানেলও হবে না, প্র্যাকটিস পারপাসে। হ্যাঁ না কোনো সমস্যা নেই। এখন যেহেতু আপনার প্র্যাকটিস পারপাস, আমি বলবো যে 5, 6, 7 জনও করেন, প্রত্যেকদিন একটা করে কন্টেন্ট পাবলিশ করেন। যে কাজটা আমার 6 মাসে দাঁড় করানোর কথাটা 3 মাসে দাঁড় করান, যদি মোটামুটি হয়ে যায় ফ্লিপ করে দেন। এমন না যে ফ্লিপ পাওয়া পর্যন্ত আমার ওয়েট করতে হবে, যে $1000 যদি এভারেজ আমার ইনকাম আসে তারপর আমি ওটা ফ্লিপ পাই। যদি আমার এভারেজ ইনকাম যদি 6 মান্থসে 1000 আসে তাহলে আমি ফ্লিপ করতে পারবো। বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে আপনি 50,000, 60,000, 20,000, 30,000 ওইখানেও সেল করতে পারবেন এরকম। তো আমি সেলের বিষয়টা কেন বলতেছি, যে মানে আমি বলতেছি একটা টাইমে যে দেখা যাচ্ছে আপনারা তো অবভিয়াসলি যে যার জায়গায় চলে যাবেন, সবাই এখানে এক জায়গা থেকে আসছেন, তখন এমন হবে না যে সাইটটা তুমি রাখবা না আমি রাখবো, না এরকম ধরনের ইস্যুস হয় না। সবার হয় তুমি সাইট রাখো, যা আসতে সেটা আরও বাড়বে, ডিভাইডেড হয়ে যে যার অ্যাকাউন্টে চলে যাবে, আর না হলে সেল করে দাও, সবার সম্মতিতে যেরকম হবে। আমি জাস্ট বলতেছি যে কোর্স রানিং অবস্থায় আপনারা জাস্ট এক্সপিরিয়েন্স করে ফেলেন যে কি করে র্যাঙ্ক করাইতে হয়, কি জিনিস করতে হয়। এই জিনিসটা হয়ে গেলে অ্যাটলিস্ট মানে আমাদের এন্ড থেকে আর টেন্স থাকে না, মানে আপনারা ইন ফিউচারে কাজ করতে গেলে বুঝে যাবেন এই প্রবলেম হচ্ছে, আমি জানি কিভাবে ফিক্স করতে হবে। প্রবলেম থাকবে, যতক্ষণ পর্যন্ত প্রবলেম ফেস না করবেন ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন না। প্রবলেমটা যখন সলভ করবেন তখনই শিখতে পারছেন, আর নাহলে ভিডিও দেখে তো যে কেউ করতে পারবে। কাজ করতে গিয়ে এমন একটা প্রবলেম বের হয়েছে যেটা হঠাৎ আসছে, ওই প্রবলেমটা আপনি সলিউশন করে ফেলছেন, আপনি 100% কাজ পেরে গেছেন, এরকম আর কি বিষয়। সো বুঝতে পেরেছি বিষয়টা, ইনফরমেটিভ অ্যান্ড মানি অথবা বাইং বিষয় নিয়েও ক্লিয়ার। আচ্ছা, তারপর আর ওরকম নাই। সো আমাদের লাস্ট একটা থিংস আছে, সো এটা আমরা একটু দেখি। আমরা জানি একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করতে আমাদের কতদিন সময় লাগে? 3 to 6 months। এক ধরনের কিওয়ার্ড আছে যেটা 15 থেকে 20 দিনের মাথায় আপনার কিওয়ার্ড র্যাঙ্ক করবে, সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। হ্যাঁ, কেজিআর এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটা কোনো ব্ল্যাক হ্যাট এসো টেকনিক্স না, এটা হচ্ছে আপনার খুঁজে বের করতে হবে। আপনার যদি মানে এই সূত্রটা, এই ফর্মুলাটা যদি মিলে যায়, আমি দেখাবো, এই ফর্মুলাটা মিলে গেলে কেজিআর কিওয়ার্ড নিয়ে যদি কাজ করতে পারেন অলমোস্ট আপনার সাইট দাঁড়ায় যাবে। হ্যাঁ, এরকম, কিন্তু পাওয়াটা অনেক টাফ। আচ্ছা, ফর্মুলাটা কি? অ্যাকচুয়াল কম্পিটিটরস ডিভাইডেড বাই সার্চ ভলিউমে রেজাল্ট হইতে হবে বিলো দেন 0.25। বুঝতে পারছি? 1000-এর মধ্যে 10টা কিওয়ার্ড এরকম পাবেন, অ্যান্ড প্রত্যেকটা ম্যানুয়ালি দেখতে হবে। কিভাবে আমি ওইটা দেখাই দিচ্ছি।
কিওয়ার্ড গোল্ডেন রেশিও, মানে একটা গোল্ডেন কিওয়ার্ড ধরতে গেলে কেজিআর ফুল মিন হচ্ছে কিওয়ার্ডের গোল্ডেন রেশিওটা হচ্ছে যে বিলো 0.25। হ্যাঁ হ্যাঁ না লাখ বলতে কিছু নাই লাইফে, আমি এটা মিন করি, চেষ্টা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যদি সারা রাত চেষ্টা করেন 5টা কেজিআর পাবেন, আর যদি আপনি 2 ঘন্টা চেষ্টা করে আমি 1টা কেজিআর পাবো, এটাই হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এখন আমরা ধরেন একটা কিওয়ার্ড হইতে পারে বেস্ট ফার্ম ম্যাট্রেস ফর ব্যাক পেন। আচ্ছা, এখন কি বলছে ফর্মুলায় আমার কি লাগবে, অ্যাকচুয়াল কম্পিটিটরস লাগবে না? হ্যাঁ, অ্যাকচুয়াল কম্পিটিটরস আমরা কিভাবে বের করি? অল ইন টাইটেল। অল ইন টাইটেল লিখে যখন সার্চ করলাম, সার্চ করার পর কি আসছে আমার রেজাল্ট? 65 আসছে না? আচ্ছা, 65 এর মধ্যে আমার সার্চ ভলিউমে যদি একটু দেখি কোনটা, না আমি বলি, এই যে দেখেন যখন অল ইন টাইটেল লিখে আমরা সার্চ করতেছি না, টাইটেল লিখে যখন সার্চ করলাম, এখানে যদি নাম্বারটা শো না করে এই টুলসে ক্লিক করব, এখানে ক্লিক করলে না মাঝে মধ্যে একটা হাইড থাকে, টুলসে ক্লিক করলে আইসা পড়বে এরকম, ঠিক আছে? সো 65 হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটরস, আমি সার্চ ভলিউমে 3600। হ্যাঁ, একটু মাথায় রাখবো যে আমাদের সার্চ ভলিউমে কতটুকু হওয়া উচিত, 100 থেকে 3500 মধ্যে। 4.5 নিতে পারে, যে এমন মনে হচ্ছে কিওয়ার্ডটা মোটামুটি ভালো, থাকো কম্পিটিশনে বিট করে ফেলো, ওটা মানে কিছু ইস্যুতে, কিন্তু আমাদের এতর মধ্যে রাখলে ভালো, ইস্যুস নেই 4.5 পর্যন্ত নিলে। সো ক্যালকুলেটারে যদি যাই, আমি দেখব যে অ্যাকচুয়াল কম্পিটিটরস ছিল 65 ডিভাইডেড বাই আমার ছিল এত সার্চ ভলিউমে, হয়েছে আমার, মিলছে না? এটা আমার কেজিআর কিওয়ার্ড। 0.25 এর নিচে নাকি এটা বলেন তো? 0.25 এর নিচে না, এটা আমার কিওয়ার্ড, ইটস দ্য কেজিআর কিওয়ার্ড। এভাবে করে বের করতে হবে। যদিও ফর ট্রুলি স্পিকিং এটা এমন না যে একটাই সার্চ করছি একটাই আমি পেয়ে গেছি, একটু টাফ। এই কিওয়ার্ড দিয়ে প্রিভিয়াস স্টুডেন্টদের দেখাইছি বিধে আমি ইজিলি দেখাই দিতে পারলাম, জাস্ট ওইটা। এই যে দেখেন আরেকবার বলে দিন। হ্যাঁ, এই যে কিওয়ার্ড, সব কিওয়ার্ড আমি দেখব। হ্যাঁ, সব কিওয়ার্ড দেখে দেখার চেষ্টা করো যে কোনটা কেজিআর। হ্যাঁ, তো আমি একটা ওয়ে বলে দিই, এটা হচ্ছে মোটামুটি সার্চ ভলিউমে আর অ্যাকচুয়াল কম্পিটিটরস। হ্যাঁ, এই দেখেন ফর্মুলাটা হচ্ছে, ধরেন বুঝতে পেরেছেন তো, অ্যাকচুয়াল কম্পিটিটরসটা আমি আগে রাখবো। যদি সার্চ ভলিউমটা আগে রাখি তাহলে কিন্তু আমার রং অ্যান্সার দিবে। আমি অ্যাকচুয়াল কম্পিটিটরদের দিয়ে সার্চ ভলিউমে ভাগ করব, করার পর যে রেজাল্ট আসবে এটা অবশ্যই বিলো 25 এর নিচে থাকতে হবে। মানে 25 কে কি বলা হয়, কোয়ার্টার মানে এরকম। হ্যাঁ, 250 মিলি যেটাকে বলা হয়, 25 এর নিচে থাকতে হবে, 0.25 এর নিচে, ওটা আমার কেজিআর কিওয়ার্ড। আর কেজিআর কিওয়ার্ডের মোটামুটি হচ্ছে যে এরকম দেখবেন যে অ্যাকচুয়াল কম্পিটিটরস মোটামুটি কম থাকলে ভালো, আর সার্চ ভলিউমে যদি 250 থাকে কেজিআর কিওয়ার্ড পেয়ে যাবেন। এখন কথা হতে পারে যে সার্চ ভলিউমে যদি স্যার এত কম থাকে তাহলে কি মোটামুটি আসবে, ভিজিটর আসবে? কেজিআর কিওয়ার্ডটা সবচেয়ে মোটামুটি। সো আপনাদের হোমওয়ার্কের বিষয় আসে, এখন কি দিবেন প্রজেক্ট বলেন, এরকম করতে হবে, তোমাকে দিতে হবে, করতে হবে। এখন যদি এমন হয় তখন কাজ করবেন কিভাবে বলেন? আলটিমেটলি যদি শিখতে যদি কষ্ট না করে, এই বছর অনেক টাফ যাবে বলতেছি, নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে ফেলেন। যদি কমফোর্ট জোন থেকে বের হয়ে যান, এমন তো আমি বলতেছি না যে হোল লাইফ কমফোর্ট জোনে থেকে যাবে, আহামরি আমাকে কিছু দিয়ে দেবে, এটার উপরে থেকে আমার ডেস্টিনি থাকবে, এমন না। বাট আমার একটা ওয়ে বের হয়ে যাবে ইনশাল্লাহ এই টাইমের মধ্যে, একটা প্যাসিভ ইনকাম বলি বা স্কিলস বলি, একটা আমার সত্যি একটা সিকিউরিটি এসে পড়বে, যেটা এক্সিস্টই করতেছে না, কেউ বুঝতেছে না যে আমার সিকিউরিটিটা কই থেকে আসতেছে, বাট ইজিলি এসে পড়বে। এটা ট্রু, জাস্ট বিকজ অফ অ্যাজ এ পুরান ঢাকার ছেলে হিসেবে আমি এই মিন করে এই ইন্ডাস্ট্রিতে আসছি। বিকজ একটা রিজনে যে আমি কি কাজ করতেছি, কই থেকে আসতেছে, হালাল হইলে হয়েছে, ডেসক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের অ্যাসেট হিসেবে থাকতেই পারে ওয়েবসাইট। ফর ট্রুলি স্পিকিং, একটা ওয়েবসাইট দাঁড় করাবেন আজকে, 2 বছর পর একটা ওয়েবসাইট দাঁড় করাবেন, এই 2টা ওয়েবসাইট ফেলে রেখে দেবেন, 10 বছর পর এই ওয়েবসাইটটা আপনাকে বেমানি করবে না, আপনার সাথে বিট্রে করবে না। এটা ট্রু, যদি কাজ করেন এরকম। সো ঠিক আছে, আপনাদের হোমওয়ার্কে চলেন যাই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 10টা তো আমাকে দিবেন, আমাকে মানি কিওয়ার্ড দিবেন কয়টা? 5টা। ইনফো কি, হ্যাঁ এখন নতুন মানি তো দিয়ে দিছেন 10টা মানি দিয়ে দিছে। এখন 5টা মানি কিওয়ার্ড দিব অথবা বাইং কিওয়ার্ড দিব, 10টা ইনফরমেটিভ কিওয়ার্ড দিব, 3টা কেজিআর কিওয়ার্ড দিব, আপনাদের জন্য ভালো হবে। এটা 5টা মানে 10টা ইনফো, 3টা কেজিআর,
এই এক সপ্তাহ যদি এই কষ্টটা করে ফেলতে পারেন, নিজেদের মধ্যে কনফিডেন্স এনে ফেলেন যে আপনারা পারবেন 100%। ওই নিশের উপর বেস করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো ডিভাইডেড করবেন কিভাবে, 5টা দিয়েছি, দেওয়ার পর এতটুকু কালার করে ফেলেন, এতটুকু কালার করে নিচে লেখেন যে ও সো সরি নেক্সট ক্লাস তো পরশুদিন। না না বেসিক্যালি আসলে টাফ হয়ে যাবে, পসিবলই না। সো নেক্সট ক্লাস যেহেতু পরশুদিন, তাহলে আবার কম্পিটিটরের ক্লাস আছে, নেক্সট ক্লাস পরশুদিন। আচ্ছা মানি অথবা বাইং কিওয়ার্ড আপনারা যারা দেননি তাদের কি করব বলেন? আপনারা তো 2-1 জন দিয়েছেন, বাকি পার্সনরা না না এই পর্যন্ত একটু লাগবে। আমি বলেছি না ফার্স্ট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ আর অডিট এই দুইটাই আমার প্রবলেম, বাকিগুলো প্রবলেম না। এগুলি আমার রিসার্চ করতে হবে, বাকিগুলো আমি কপি পেস্ট করবো, জাস্ট ভিডিও দেখবো আর সাইট ডিজাইন করবো, ভিডিও দেখবো আর অন পেজ এসেও করবো, কোনো ইস্যুসই নাই। আর এই জায়গাটা প্রো হয়ে যান। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে আপনারা যেন 100টা কিওয়ার্ড এভাবে অ্যানালাইসিস করে বুঝে গেছেন যে এর মধ্যে এই 2টা কিওয়ার্ড আমি নিব, বাকি 998টা কিওয়ার্ড বাদ। আমি ম্যাট্রিক্স ছাড়াই যেন দেখে বুঝে যাই, এই জিনিসটা আমার মধ্যে আসতে হবে, তাইলে আমি মার্কেট হবে। একটা জিনিস সার্চ ভলিউমের ক্ষেত্রে হলো হচ্ছে ধরেন 1000টা কিওয়ার্ড আছে, 1000টা কিওয়ার্ডের সার্চ ভলিউম হলো হচ্ছে আমি খুব সহজে হলো হচ্ছে 2-3 ক্লিকে ইনপুট করতে পারবো এক্সেল। দেন কেজিআর এর ক্ষেত্রেও যে সূত্র বসে টান দিলে হয়ে যাবে, কিন্তু অল ইন টাইটেলের ক্ষেত্রে কি মানে প্রত্যেকটা একটা করে যাইতে হবে নাকি কোনো শর্টকাট একটা করে শর্টকাট সিস্টেম হলে আমি দেখাইতাম না, একটা করে। কিন্তু কথা হচ্ছে সব কিওয়ার্ডকে তো আপনি নেবেন না। সার্চ ভলিউমের ক্ষেত্রে মোটামুটি 3500-এর নিচে সার্চ ভলিউমে দেখার চেষ্টা করবেন। 3.5 হ্যাঁ 3.5-এর নিচে, 100-র নিচে, হ্যাঁ 100-র নিচে হচ্ছে আপনার কম্পিটিটর, তাহলে মোটামুটি মিলা যাবে। হ্যাঁ 100-র নিচে কম্পিটিটর হইলে মোটামুটি মিলা যাবে, রেশিও মেনটেন হয়ে যাবে, এরকম কেজিআরটা মেনটেন হয়ে যাবে। সো আপনাদের কি হোমওয়ার্ক দেবো আমি নিজেই বুঝতেছি না। না আসলে কজ যদি দেওয়ার কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে আপনার 10টা মানি কিওয়ার্ড লাগবেই, 5টা মানি অথবা বাইং কিওয়ার্ড লাগবেই, 10টা ইনফরমেটিভ কিওয়ার্ড লাগবেই, 2টা কেজিআর কিওয়ার্ড লাগবেই। তাহলে আমি বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি বেসিক্যালি কাজ হয়েছে। সো আমি একটা কাজ কেজিআর 3টা, হ্যাঁ সরি। সো একটা কাজ করতে পারি, আমি ভুলে যাবো যে পরশুদিন আমাদের ক্লাস, মানে ক্লাসে আসবো, মানে আমি হোমওয়ার্ক চাবো না, বাট আপনাদের উপর এটা। হ্যাঁ আমরা নেক্সট ক্লাস কম্পিটিটর অ্যানালাইসিস দেখবো, বোথ হোমওয়ার্ক আমাকে নেক্সট মঙ্গলবারের আগে দিবেন। হ্যাঁ এটা একটু করেন, কারণ দেখেন আমি আগেও বলেছি, এটা হচ্ছে আমার সার্চ ভলিউমে কতজন মানুষ সার্চ করলো, এটা আমরা দেখতেছি তো কিওয়ার্ড সার্ফার দিয়ে। আমি একটু সামারি করে দিচ্ছি। হ্যাঁ তারপর হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটরস, মানে ওই কিওয়ার্ডের এগেইনস্টে বেসিক্যালি কতজন কাজ করতেছে। হ্যাঁ সো অ্যাকচুয়াল কম্পিটিটরস দেবো অল ইন টাইটেল কোলন দিয়ে, তারপর হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি, এই কিওয়ার্ডটার এগেইনস্টে কেমন ডিফিকাল্টিস আপনার ফেস করতে হবে এটা আপনাকে বলে দিচ্ছে কে, মস। হ্যাঁ আচ্ছা মসটা কি করব, অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন আরবান ভিপিএন একটা আছে, ভিপিএনটা অন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট ডান, আমি সাইন ইন করে ফেলছি, আরবান ভিপিএন অফ করে দিব। তারপর আমার একটা মস বার এক্সটেনশন অ্যাড করতে হবে, যেটাতে আমার ডিএপিএ শো করবে। সো যখন মস বারটার থেকে আমি মানে ইনফরমেশন নিতে চাবো, অবশ্যই আমার মসের লগ ইন থাকা লাগবে, এতটুকু মাথা থাকলে আর কখন আটকাবো না। আর মস কিন্তু টেম্পেল নেয়। আর অ্যাকচুয়াল কম্পিটিটরসের জায়গায় যদি দেখি, যতজনই কম্পিটিটর থাকুক আমার কিচ্ছু আসে যায় না, কারণ অনেক কম্পিটিটর বা সবাইকে আমার কম্পিটিটর আমি কাউন্ট করবো, আমার প্রথম 10 জনকে বিট করতে পারলেই হয়েছে, আমি প্রথম 10 জনের জায়গা নেব এরকম। হ্যাঁ তারপর যদি আমি একটু বলার চেষ্টা করি, পিএ হচ্ছে পেজ অথরিটি, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। এই কিওয়ার্ডের এগেইনস্টে কোন একটা ওয়েবসাইটের কিন্তু একটা ওয়েব পেজ র্যাঙ্ক করছে, সো ওই ওয়েব পেজের স্ট্রেংথটা কেমন, কিসের এসইওটা কতটুকু ভালোভাবে করছে এটা দেখার চেষ্টা করব। আর ডিএটা হচ্ছে যে ওয়েবসাইটের যে ওয়েব পেজটা আসছে ওই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, ডোমেইনের স্ট্রেংথটা কতটুকু। এখন এই দুইটা আমার কত নিচে থাকা লাগবে, বিলো 40, 40-এর নিচে। ডোমেইন অথরিটিটা এমন হচ্ছে, পেজ অথরিটি আমি পেয়েছি 36, ডোমেইন অথরিটি পেয়েছি আমি 45, ওকে আমার পেজ অথরিটিতে আমি বেশি ফোকাস করবো, ডোমেইন অথরিটি হইতেই পারে 40 আপ। পেজ অথরিটি আমার খুঁজতে হবে, অ্যাটলিস্ট একজনকে খুঁজে বাইর করতে হবে। হ্যাঁ এরকম। তারপর হচ্ছে এমএসবি বা এখানে হচ্ছে মান্থলি সার্চ ভলিউমে 20%, এটার ফুল মিনিং হচ্ছে, অর্থাৎ আপনার টোটাল সার্চ ভলিউমে কত, 3600 আমি এক্সপেকটেশন থাকতে পারে না এতজন লিখে যদি মানুষ সার্চ করে, আমি যদি ফার্স্ট এসিআরপিতে র্যাঙ্ক করি, তাহলে ওইখান থেকে 20% ইউজার অ্যাটলিস্ট আমার ওয়েবসাইটে আসবে, আশা তো করা যায়। সো 3600 20% হচ্ছে 720, 720। আচ্ছা 720 জন আমার ওয়েবসাইটে আসলো, তার থেকে যতজন আসছে তার থেকে 10%কে আমি আশা করতে পারি না তারা পারচেস করবে। সো 720 জন যদি আসে তাহলে 72 জন অ্যাটলিস্ট পারচেস করবে, এত থেকে আমি 10% বের করবো, 72 জন
তারপর আমি লিখবো প্রোডাক্টের কস্ট কত। প্রোডাক্টের কস্ট কিভাবে বের করেছে, যে আমি যে প্রোডাক্টটা আছে, হাসছি কেন? ও আচ্ছা, আমি ভাবছি হাসতেছে, ডলার দেখে হাসি এসে পড়েছে। জাস্ট কিডিং, দুষ্টামি করলাম। আচ্ছা, দুষ্টামি না করলে সামটাইমস ঘুম এসে পড়ে, এটার জন্য আমি একটু দুষ্টামি করি। সো প্রোডাক্ট কস্টটা হচ্ছে যে আমার ফার্ম ম্যাট্রেস হইতে পারে, ব্লেন্ডার হইতে পারে, যে কোনো একটা প্রোডাক্ট, ওইটা যখন অ্যামাজনের সার্চ ইঞ্জিনে আমি সার্চ করলাম, ওই রিলেটেড ফার্স্টে আসলো না, প্রত্যেকটার মানে আমি কি করব, প্রাইসগুলোকে যোগ করব, 20টা থাকলে 20টা, 10টা থাকলে 10টা, যোগ করার পর যতজনকে দিয়ে আমি যোগ করছি ডিভাইডেড করব, তাহলে আমার এভারেজটা বের হয়ে যাবে। হ্যাঁ, সো লাস্ট ক্লাসে স্যার যেমনটা, শাফি স্যার যেমনটা দেখাইছেন যে স্যার একটার 300 দেখাচ্ছে ডলার, একটা $1500 দেখাচ্ছে, 1500 এত যদি ডিফারেন্সেস থাকে আমরা বাদ দিয়ে দিব। 100, 200, $300 ডিফারেন্সেস থাকলে ওকে, ব্র্যান্ড ভ্যালু করে, প্রোডাক্ট ভ্যালু করে, কিন্তু 500, 700 যদি ওইটা দিয়ে আমি এভারেজ বের করবো, ওই প্রোডাক্টটা বাদ দেবো। বুঝতে পারলাম? তারপর আমি বের করব কি, যে কত পার্সেন্ট আমাকে কমিশন দিচ্ছে, অত পার্সেন্টকে আমি প্রোডাক্টের এত পার্সেন্ট আমি বের করে যত বেরবো অততে 72 গুণ করলে এত ডলার একটা কিওয়ার্ড র্যাঙ্ক করলে আসতে পারে, এমন আর কি ভ্যারাইটিস বের করব। এই টোটালটার উপর বেস করে আমার চুজ করতে হবে আচ্ছা এই কিওয়ার্ড এই নিশ নিয়ে আমি কাজ করব কিনা। সার্চ ভলিউম যদি 3000 এর বেশি যায় তাহলে কি ওটা নিব না? কেন নিবেন না? ওই যে মানে কি একটা যেন বললেন স্যার 3000 সার্চ ভলিউম 3500 উপরে না যাওয়াটা বেটার। আর হলো হচ্ছে 250 এর নিচে, হ্যাঁ, আপনার গিয়ে 250 এর নিচে কি বলেন তো? মানে সার্চ ভলিউম 250 এর নিচে না তো, সার্চ 100 থেকে 3500, 100 থেকে 3500, হ্যাঁ এরকম। আর অ্যাকচুয়াল কম্পিটিটরস মোটামুটি থাকলেই হবে। পেজ অথরিটি 1500 হ্যাঁ স্যার, অ্যাকচুয়াল বলছেন স্যার 1500 পর্যন্ত। 1500 পর্যন্ত হাইলি, এর বেশি যাওয়াটা বেটার না। আর মজের থেকেই স্যার পিএডি, ওই যে মজ বার এক্সটেনশনে অ্যাড হয়ে গিয়েছিল না? পেজ অথরিটি নমুনা করতে এখান থেকেই পাবো। হ্যাঁ, ওখানে নাম্বার শো করবে আর কি। যদি লগ ইন না থাকে একটু ডিফিকাল্টিস হইতে পারে, যে ব্লার দেখাচ্ছে, একটু লগ ইন করে তারপর মজ বারটা অন করে দিলে দেখাবে। আমরা VPN দিয়ে চালু করে ক্রিয়েট করব অ্যাকাউন্ট, করে তারপরে হ্যাঁ এরকম। সো ঠিক আছে, বুঝতে পারলাম কি? আমাকে একটু বলে দেন স্যার কিভাবে আগের শীটটা উর্দি করব নিচে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যেই করব। এটার মধ্যে কিভাবে করব, ধরেন আপনি পাঁচটা মানে কিওয়ার্ড বের করলেন, 10টা মানে কিওয়ার্ড বের করলেন, সরি 5টা দিয়েছিলাম না, 10টা তো আগেই করা হয়েছে, নতুন 5টা। সো 5টা মানে কিওয়ার্ড বের করলাম, এখানে আমি কালার করে দিলাম, নিচে এখানে একটু লেখার চেষ্টা করলাম ইনফো, তারপর এখানে আমি 5টা লিখলাম, তারপর আবার এখানে একটু ডিভাইডেড দিলাম, এখানে আমি বর্ডার করলাম, নিচে বর্ডার করে নিচে লিখলাম কেজি আর কি। হ্যাঁ, এরকম একটু করে পারবো? ঠিক আছে, ম্যাম বলতেছে পারো। ওইটার থেকে মানে লিখো স্যার। হ্যাঁ, মানে এখানে কিছু লেখার দরকার নেই, এখানে আমি বুঝবো মানে অথবা বাইং, তারপর এখানে লিখে দেন ইনফো, তারপর এখানে লিখে দেন কেজিআর, দ্যাটস ফাইন। ঠিক আছে।